সেপ্টেম্বরের একটা অলস সকাল। আমি আর ব্যোমকেশ বসে আছি বসার ঘরে। বেশ অনেকদিন ব্যোমকেশের হাতে তেমন কোনো কেস আসেনি। আসলে ঠিক কেস আসেনি বললে ভুল হবে। বেশ কয়েকটা ছিঁচকে চুরি, ডাকাতে, ওই পাঁতি খুনের কেস যে আসেনি তা নয়, কিন্তু ব্যোমকেশের সেগুলো ঠিক পছন্দ হয়নি। আর মন মতো কেস না পেলে ও সেটা হাতে নেয় না। তাই এখন সে ডুবে আছে ক্রিমিনাল সাইকোলজির একটা বইতে। আমিও আমার নতুন উপন্যাসের কাজে কিছুটা ব্যস্ত। এহেন সময় ঘরে প্রবেশ করলো বৌঠান। হাতে ধরা ট্রেতে 3 পেয়ালা চা আর বিস্কুট। ট্রেটা টেবিলে রেখে সে আমাদের উদ্দেশ্য করে বলল, কি গো, রাম লক্ষ্মণ এরকম অলসভাবে ঘরে বসে আছো কেন? কোনো কেস টেস নেই নাকি হাতে? ব্যোমকেশই স্তব্ধতা ভঙ্গ করল। সে বলল, তাই তো দেখছি, শহর কলকাতার সব বাঘা বাঘা অপরাধীরা সন্ন্যাস নিয়ে নিল নাকি কি জানি। ব্যোমকেশের কথায় আমিও হেসে ফেললাম। এভাবেই নানা রকম গল্প কথার মধ্যে দিয়ে চা পান চলতে লাগলো। চা পান শেষে সবে আমি আর ব্যোমকেশ বাজারের ব্যাগগুলো হাতে নিয়ে ঘর থেকে বের হতে যাব, এমন সময় টেলিফোনটা বেজে উঠল। ব্যোমকেশ নিজেই ঘরে গেল ফোনটা রিসিভ করার জন্যে। মিনিট 5 পরে সে ঘর থেকে বেরোলো। দেখলাম ওর মুখ বেশ গম্ভীর। আমি জিজ্ঞেস করলাম, বলে কে ফোন করেছিল ভাইয়া? দাসবাবুর ফোন। তা কি বললেন দারোগা বাবু যে তা শুনে তোমার মুখ এতটা গম্ভীর হয়ে গেল? একটা নতুন কেস আসবে মনে হচ্ছে। কি নিয়ে কেসটা? তা দাসবাবু ঠিক ভেঙে বললেন না। উনি ঘন্টাখানেক বাদে একবার আসছেন আমাদের বাড়ি। চলো এই ফাঁকে বাজারটা সেরে আসি। আমরা দুজন বাজার সেরে ঘরে ফিরলাম ওই সকাল 10টা নাগাদ। আমরা ফেরার মিনিট 10 মধ্যেই আমাদের বাড়িতে এলেন দাসবাবু। দাসবাবুর সাথে ব্যোমকেশের সখ্যতা অনেক দিনের। বহু কেসে ওরা দুজন একসাথে কাজ করেছে। দাসবাবুর মতো নিয়মনিষ্ঠ কড়া ধাঁচের অফিসার সচরাচর দেখা যায় না। না জানি এবার কোন কেসে ব্যোমকেশের সহায়তায় ওনার আগমন। ব্যোমকেশ দাসবাবুকে উদ্দেশ্য করে বলল, কি মশাই, বেশ বিব্রত দেখাচ্ছে যে, ব্যাপারটা কি? ব্যাপার বেশ গুরুতর ব্যোমকেশবাবু। উপর মহল থেকে আমাদের কলকাতা পুলিশের নিরাপত্তা দান আর তদন্ত পদ্ধতির উপর যেন প্রশ্নচিহ্ন পড়ে যাচ্ছে। আমি পুরোটা খুলে বলুন দাসবাবু। ইতিমধ্যে জল খাবারের প্লেট নিয়ে ঘরে প্রবেশ করলো বৌঠান আর পুটিরাম। ব্যোমকেশ বলল, আগে সবাই খেয়ে নাও, তারপর সব আলোচনা করা যাবে। খাওয়া শেষ করে দাসবাবু বলতে শুরু করলেন, আপনি কি এই মাসখানেক ধরে খবরের কাগজ ভালো করে দেখেছিলেন? হ্যাঁ, সে তো রোজই পড়ি দাসবাবু। আপনি ঠিক কোন খবরটা বা খবরগুলোর কথা বলছেন তা জানালে কিন্তু খুব ভালো হয় আর কি। আসলে কয়েকটা মৃত্যু হয়েছে। প্রথম মৃত্যু পদার্থবিদ্যার একজন প্রফেসর অজিতেশ সান্যালের। ওনার কলেজে ওনার মৃত্যু হয়েছে। দিনটা 7ই আগস্ট। যদিও কিভাবে মৃত্যু? প্রফেসরের বয়স ছিল 62 বছর। বেশ কিছু বয়সজনিত রোগ ব্যাধিও ছিল। সেদিন কলেজে তিনি যান সকাল 10টা নাগাদ। লাঞ্চ ব্রেকের পরেই তিনি যাচ্ছিলেন দরকারতলায় একটা ক্লাস নিতে। আর সেখানে ওঠার সময় হঠাৎ সিঁড়িতে লুটিয়ে পড়েন তিনি। মিনিট কয়েকের মধ্যেই তার মৃত্যু হয়। তো এই মৃত্যুতে অস্বাভাবিক কিছু পেয়েছিলেন আপনি? না ব্যোমকেশবাবু, এই মৃত্যুর তদন্ত আমি করেছিলেন স্থানীয় থানার অফিসার। যদিও পরে তার সঙ্গে কথা হয়েছে আমার, কিন্তু প্রাথমিক তদন্তে কিছু অস্বাভাবিক বলে মনে হয়নি। হার্ট অ্যাটাক বলেই মনে করা হয়েছিল। তাহলে এখন সন্দেহটা বাড়ছে কেন দাসবাবু? সমস্যার কারণ বাকি আরও 3টে মৃত্যু। আচ্ছা, আপনি খুলে বলুন, আমি দরকার মতো আপনাকে জিজ্ঞাসা করে নেব। পরের মৃত্যুটা হয় 14ই আগস্ট। মৃতের নাম রথিন রায়। বয়স ওই ধরুন 60-এর কাছাকাছি। পেশায় তিনি ছিলেন একজন ব্যারিস্টার। হ্যাঁ দাসবাবু, ওনার মৃত্যুর খবরটা আমি কাগজে পড়েছি। গাড়ি চালানোর সময় অ্যাক্সিডেন্টে মৃত্যু। তা ঠিক ব্যোমকেশবাবু, কিন্তু এখানের পত্রিকাগুলোতে পুরো খবরটা যথাযথভাবে বের হয়। পুরো খবর এই যে গাড়িতে ব্যারিস্টার সাহেব একা ছিলেন না, সাথে তার অ্যাসিস্ট্যান্ট সুজিত ছিল। অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন ওই অ্যাসিস্ট্যান্ট ভদ্রলোকটি। পরে ওনাকে জেরা করে জানা যায় যে গাড়ি চালাতে চালাতে হঠাৎই অজ্ঞান হয়ে যান রায় সাহেব,
আর সেই মুহূর্তেই নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে গাড়িটা। সুজিতের চোট সেরকম গুরুতর ছিল না, কিন্তু রায় সাহেব ঘটনাস্থলেই মারা যান। আচ্ছা, এই মৃত্যুতে সন্দেহের কারণ কি আপনার? এই ঘটনাটা ঘটেছে আমার থানারই অধীনস্থ এলাকায়, তাই আমি তদন্ত করছিলাম। প্রথমে কিছুই অস্বাভাবিক লাগেনি, কিন্তু দেহ পোস্টমর্টেম করার পর জানা যায় রায় সাহেবের মৃত্যুর প্রধান কারণ শুধু অ্যাক্সিডেন্ট নয় ব্যোমকেশবাবু। অ্যাক্সিডেন্ট ওনার মৃত্যুর প্রধান কারণ নয়, তাহলে কি? নিকোটিন। তার ফুসফুসে মাত্রাতিরিক্ত নিকোটিনের উপস্থিতি মিলেছে। সেই নিকোটিনের প্রভাবেই তার হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়, আর তা থেকেই মৃত্যু। আচ্ছা, উনি কি অধিক ধূমপান করতেন? আসলে অনেক সময় একটানা অতিরিক্ত ধূমপান করলেও কিন্তু এটা হতে পারে। হ্যাঁ ব্যোমকেশবাবু, আমরাও সেটাই ভেবেছিলাম, তাই আর ওই নিয়ে জলঘোলা করিনি। আসলে এই মৃত্যুটাও আমাদের মনে সেভাবে সন্দেহের সঞ্চার করেনি। এর পরের মৃত্যুটাও অদ্ভুত। আপনি বলতে থাকুন দাসবাবু। তৃতীয় মৃত্যুটা হয় 21শে আগস্ট। মৃত ব্যক্তি একজন ব্যবসায়ী, তার নাম গজপতি সেন। বয়স আন্দাজ 60-এর ঘরে। এনার মৃত্যুটা এতটাই সাধারণ যে সেটাকে অস্বাভাবিক মনে হবার কোনো কারণই নেই ব্যোমকেশবাবু। আচ্ছা, কিভাবে হয়েছিল এই মৃত্যু? ব্যবসায়ী ভদ্রলোকটির একটা অভ্যাস ছিল। তিনি প্রতিদিন দুপুরে তাদের পাড়ার পুকুরেই স্নান সারতেন। যেদিন তার মৃত্যু হয় সেদিনও তিনি একই কাজ করার অভিপ্রায় নিয়েই বাড়ি থেকে বের হয়েছিলেন। কিন্তু পুকুরে নামার কিছুক্ষণের মধ্যেই তিনি জ্ঞান হারান এবং জলে ডুবে যেতে থাকেন। এটা লক্ষ্য করে পাড়ার জনা কয়েক ছেলে। তারা শীঘ্রই পুকুরে নেমে গজপতিবাবুকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। কিন্তু হাসপাতালে পৌঁছে জানা যায় কিছু সময় আগেই ওনার মৃত্যু হয়েছে। তবে আশ্চর্য এর পরের ঘটনা। দেহ পোস্টমর্টম করে যেটা পাওয়া গেল সেটা দেখে তো স্থানীয় অফিসারের চক্ষু চড়ক কাজ। কি ছিল পোস্টমর্টম রিপোর্টে? ওনার পাকস্থলিতে মিলেছে অতিরিক্ত নিকোটিন। কি করে তার শরীরে গেল সেটাই তো বড় প্রশ্ন। এই মৃত্যুটা তদন্ত কিন্তু হয়েছে, তবুও কিছু বোঝা যায়নি ব্যোমকেশবাবু। বুঝলাম। তারপর? এরপরে হলো চতুর্থ মৃত্যু। সেটাই দিন চারেক আগের ঘটনা। আজকে তো মাসের 1 তারিখ। শেষ মৃত্যুটা হলো গত 28শে আগস্ট। এবার মৃতা এক মডেল, তার নাম ছিল তনিমা বিশ্বাস। এই মৃত্যুটা কিভাবে হলো দাসবাবু? এটা কিভাবে হলো তা জানি না ব্যোমকেশবাবু, কিন্তু আপনাকে আমি ঘটনাক্রমটা বলতে পারি। আচ্ছা, তাই বলুন। তনিমার বয়স 25 বছর। সে অপরূপা সুন্দরী। মডেল হিসেবেও তার বেশ নাম ডাক। বিভিন্ন ক্যামেরাম্যান অর্থের বিনিময়ে তার ছবি তোলেন এবং সেগুলোও পরে বিজ্ঞাপন দেবার কাজে ব্যবহার করেন। যদিও তনিমা ভদ্রবাড়ির মেয়ে, তাই অশ্লীল ছবি সে তোলাতো না। এবার ঘটনাটা যা ঘটেছিল তা অনেকটা এইরকম। ওই দিন তনিমাই দত্তপুকুরের ছবিঘর স্টুডিওতে ছবি তোলাতে যায়। আসলে ওখানে একাধিক ঘরে স্টুডিওর বন্দোবস্ত আছে। ক্যামেরাম্যানরা সেগুলো ভাড়া নেন সময়ের হিসেবে। সেদিনও ওখানকার একটা ঘর ভাড়া নেন অরিত্র চৌবে নামের এক ফটোগ্রাফার। বলাই বাহুল্য যে তিনি তনিমার ছবি তুলতেই সেখানে ঘর ভাড়ায় নিয়েছিলেন। ফটোশুট শেষ করে তনিমা একটি বাসে ওঠে, আর খানিক বাদে সে নিঝুম হয়ে যায়। কন্ডাক্টর ভেবেছিল যে সে ঘুমাচ্ছে, কিন্তু শেষ স্টপ এসে যাবার পরেও যখন তার ঘুম ভাঙল না, তখন কন্ডাক্টরের মনে সন্দেহ জাগে। তখন সে মেয়েটির কপালে হাত দিয়ে দেখে বরফের মতো ঠান্ডা, শরীরে প্রাণের কোনো চিহ্ন নেই। পরে হাসপাতালে দেহ পোস্টমর্টম হলে নিকোটিন সালফেটের অস্তিত্বের প্রমাণ পাওয়া যায়। এটাই তার মৃত্যুর কারণ। কিন্তু ওই যৌগ যে কিভাবে তার শরীরে গেল তা বুঝতে পারছি না ব্যোমকেশবাবু। পুলিশ এই মৃত্যুগুলোর বিষয়ে কি ভাবছে? পুলিশের ধারণা যে এগুলো সিরিয়াল কিলিং এর কেস, কারণ 7 দিন অন্তর মৃত্যুগুলো হচ্ছে। আর আপাতভাবে এই মৃত্যুগুলো খুব স্বাভাবিক, কিন্তু প্রতিটা মৃত্যুরই মূল কারণ গায়ে কাঁটা দেবার মতো। বুঝলাম দাসবাবু। এই কেসটা আমার বেশ গোড়ালো বলেই মনে হচ্ছে, তাই এটা আমি হাতে নিলাম। আপনি আমাকে ওই সকল মৃত ব্যক্তির নাম, ঠিকানা, টেলিফোন নাম্বার এই কাগজে লিখে দিয়ে যান। আমি আমার পথেই তদন্ত এগিয়ে নিয়ে যাব, আর আশা করি যা যা পুলিশি সাহায্য আমার দরকার হবে সেগুলো সবই আমি পাবো। আলবাত পাবেন। আর এই মৃতদের যাবতীয় তথ্য আমি লিখেই এনেছি, এই নিন। এই বলে একটা কাগজ তিনি ব্যোমকেশের দিকে বাড়িয়ে দিলেন। ঠিক আছে দাসবাবু, আমি চেষ্টা করছি যতটা তাড়াতাড়ি পারা যায় এই কেসটা তদন্তে এগিয়ে নিয়ে যেতে।
এরপর দাসবাবু চলে গেলেন। আমি আর ব্যোমকেশ তখন কেসটা নিয়ে ভাবতে বসলাম। আমি ব্যোমকেশকে বললাম, কি বুঝছো ভাইয়া? দাসবাবুর কথা শুনে কোনো সূত্র কি পেয়েছো তুমি? না বন্ধু, এখন কি করে বলবো। পুলিশ ঠিক যেটুকু বুঝেছে আমিও ঠিক সেটুকুই বুঝতে পারছি এখন অবধি। অর্থাৎ মৃত্যুগুলো 7 দিনের ব্যবধানে হয়েছে, বা এগুলোকে খুন বললেও খুব একটা অপরাধ হবে না বোধ হয়। সুচিন্তিত পরিকল্পিত খুন। আচ্ছা, বুঝলাম। কিন্তু সেই হিসেবে চললে তো এ মাসের 4 তারিখ মানে আর 3 দিন বাদেই তো আরেকটা খুন হয়ে যেতে পারে ব্যোমকেশ। হ্যাঁ, যদি এগুলো সত্যি কোনো সাইকো কিলারের কাজ হয় তবে এই 4 তারিখের আগেই আমাদেরকে ওকে খুঁজে বার করতে হবে আর তাকে আটকাতে হবে। ব্যোমকেশের সাথে আর এই বিষয়ে কথা হলো না। এরপর স্নান খাওয়া সেরে যে যার কাজে মন দিলাম। খাওয়া দাওয়ার পরে লেখালেখি করতে করতে সবে চোখটা একটু টানছে, এমন সময় বেজে উঠল টেলিফোনটা। শুনতে পেলাম ব্যোমকেশ সেটা রিসিভ করেছে। কার সাথে কথা বলছে বা কী কথা বলছে সেটা আমার ঘরে বসে শোনা যায় না, তাই একটাই মাত্র কথা কানে এলো যে ব্যোমকেশ টেলিফোনের ওপারের ব্যক্তিকে বলছে, এত গুরুত্বপূর্ণ তথ্যটা আপনি ভুলে গেলেন? এছাড়া আর কিছু শুনতে পেলাম না। ওই সময় আর ব্যোমকেশকে গিয়ে ওই বিষয়ে জিজ্ঞাসা করতে মন চাইছিল না। ভাবলাম বিকালে চায়ের টেবিলেই না হয় আলোচনা করা যাবে। এরপর কখন যে নিদ্রা দেবীর চক্ষু মাঝে আশ্রয় নিয়েছেন তা মনে নেই। ঘুম ভাঙল বিকেল 5টা নাগাদ। চোখ মুখ ধুয়ে বসার ঘরে এসে দেখি বৌঠান একা বসে চা পান করছে। ওকে জিজ্ঞাসা করলাম, তোমার কর্তাটি গেলেন কোথায়? হ্যাঁ, সে কোথায় যায় তা কি আর আমাকে বলে যায় ঠাকুরপো? আমি তো ভাবলাম তোমাকে বোধহয় জানিয়ে গেছে। না, সে তো কিছুই বলেনি। দুপুরে তো শুনলাম একটা টেলিফোন এলো, তারপরে কি বেরিয়ে গেল নাকি? না, ঠিক তারপরে না, টেলিফোনটা করেছিলেন দাসবাবু। কি কথা হলো ওদের তা তো আমি ঠিক জানি না। বুঝতেও পারলাম না যে দাসবাবু ব্যোমকেশকে সকালের ওই কেসটার ব্যাপারে কিছু একটা বলতে ভুলে গিয়েছেন কিনা। আচ্ছা, বুঝলাম। এবার কি একটু গরম চা পাওয়া যাবে বৌঠান? বসো, আনছি। এই বলে বৌঠান চলে গেল রান্নাঘর থেকে চা আনতে। চা পান সেরে আমি আবার আমার কাজে মন দিলাম। বুঝলাম বৌঠান ব্যোমকেশের এই হঠাৎ হঠাৎ বাড়ি থেকে বেরিয়ে যাওয়া নিয়ে বেশ বিরক্ত আর চিন্তিতও বটে। ব্যোমকেশ বাড়ি ফিরল ওই সন্ধ্যে 7:30 নাগাদ। হাতে তার চপ ভর্তি ঠোঙা। আহা, তার মানে বাড়িতে গৃহিণীকে খুশি করতেই চপ নিয়ে ঘরে ঢুকেছেন সত্যান্বেষী। আমি ব্যোমকেশকে বললাম, কোথায় গিয়েছিলে বিকেলে? ব্যোমকেশ আমার কথায় পাত্তা না দিয়ে ডাক দিল, কোথায় গেলে গো? এই দেখো কি এনেছি। তারপর আমার দিকে ফিরে বলল, দাঁড়াও দাঁড়াও, সব বলবো, আগে এদিকের হাওয়াটা একটু বুঝে নি। ব্যোমকেশের কথা শুনে আমি মনে মনে হাসলাম। বৌঠান এলে সকলে মিলে চপ মুড়ি খেতে বসলাম। বুঝলাম বৌঠানের রাগ কিছুটা পড়েছে, তাই সুযোগ বুঝে আবার জিজ্ঞেস করলাম, কি হে ভায়া, গিয়েছিলে কোথায়? ব্যোমকেশ একটু চুপ করে থেকে বলল, আমি গিয়েছিলাম তরিৎ জ্যাঠার কাছে। তরিৎ জ্যাঠা মানে? ও, মনে পড়েছে মনে পড়েছে, তোমার ওই সর্বজ্ঞানী জ্যাঠামশাই। ওরকম করে বলো না, ওনার বয়স হয়েছে তাই এখন একটু খিটখিটে হয়েছে, কিন্তু ওনার স্মৃতিশক্তিকে পাল্লা দেয় এরকম প্রতিভা কিন্তু এদেশে বিরল। সে যাই হোক, কিন্তু ওনার কাছে কি দরকারে? দেখো, এই কেসটা সম্পর্কে আমাদের কিছুই সেভাবে জানা নেই, আর যাদের সঙ্গে কথা বললে হয়তো কিছু জানা যেতে পারে তাদের কারোর সঙ্গেই আগামীকালের আগে দেখা করা সম্ভব নয়। তাই মন বললো একবার জ্যাঠামশাইয়ের কাছে যাওয়া দরকার, যদি কোনো তথ্য পাওয়া যায় আর কি। আর সেখানে গিয়ে যে বিফল হয়ে ফিরেছি তা কিন্তু নয়। প্রফেসর অজিতেশের নাম শোনা মাত্র তরিৎ জ্যাঠা বলে ওঠেন, কোন প্রফেসর? অজিতেশ? সে কি পদার্থবিদ্যা পড়াতো? হ্যাঁ, তিনি পদার্থবিদ্যারই অধ্যাপক ছিলেন। দাঁড়াও দাঁড়াও, নামটা খুব চেনা, বছর 25 আগের কথা মনে হচ্ছে। তা এই বলে তিনি কাগজের তাক হাতড়ে একটা পুরনো কাগজ বের করলেন। তারপর বললেন,
খবরটা অনেকটা এইরকম। কিশোরী হত্যার দায়ে গ্রেফতার অধ্যাপক। 15 বছরের এক কিশোরীকে বিবাহ করতে চেয়েছিলেন পদার্থবিদ্যার অধ্যাপক অজিতেশ সান্যাল। কিশোরীর পিতা বিবাহে অরাজি হওয়ায় তৈরি হয় বাকবিতণ্ডা। তার জেরেই কিশোরীকে হত্যা করেন অধ্যাপক অজিতেশ সান্যাল, এমনটাই অভিযোগ পরিবারের। তরিৎ জ্যাঠা আরো বলেন, পেয়েছি কাগজটা, এই দেখো দ্বিতীয় পাতার খবর। এরপর যদিও লোকটা পয়সার জোরে ছাড়া পেয়ে গিয়েছিল, কিন্তু তা নিয়ে আর খবর হয়নি। সে আবার অধ্যাপনার কাজ শুরু করে, আর যেহেতু পড়াশোনার ধারা তার বেশ ভালো, তাই জীবনের মূল স্রোতে ফিরতে আর বেশি সমস্যা হয়নি। কিন্তু তরিৎ জ্যাঠা, যে কিশোরীর কথা বলা হচ্ছে তার পিতৃ পরিচয় কি? তা তো প্রকাশ পায়নি বাবা, তবে শুনেছিলাম মেয়েটা একটা অঙ্কের মাস্টারের মেয়ে ছিল। অনেক ধন্যবাদ জ্যাঠামশাই। আচ্ছা, আপনি কি ব্যারিস্টার রথীন রায় সম্পর্কে কিছু জানেন? হ্যাঁ, আলবাত। উনি তো বিলেত থেকে ব্যারিস্টারি হয়ে দেশে ফিরেছিলেন, তারপর কলকাতাতে প্র্যাকটিস শুরু করেন। উকিল হিসাবে তুখর হলেও টাকার খাই মারাত্মক। পয়সা ছাড়া কিছুই বুঝতো না লোকটা। যদিও এই হাল ফেলালেই ওনার মৃত্যু সংবাদটা পেলাম। মর্মান্তিক মৃত্যু। হ্যাঁ জ্যাঠামশাই, ঠিকই বলেছেন আপনি। তুমি কি নতুন কোনো কেসের তদন্তে নামছো নাকি? হ্যাঁ জ্যাঠামশাই, এরকমই তাই। কেসটা নিয়ে কোনো দিশা খুঁজে পাচ্ছিলাম না, তাই আপনার কাছে আসা আর কি। তা তো বটেই, কাজ না থাকলে তো আর এই পুরো জ্যাঠামশাইয়ের কথা মনে পড়তো না। না না জ্যাঠামশাই, তা নয়। আপনার বাড়ির কাজের লোক পুলিনের সঙ্গে দেখা হলেই খোঁজ খবর নেই। যাকগে, রাখো সব কথা, বলো আর কি জানতে চাও? গজপতি সেন, বড় ব্যবসায়ী। লোকটা সম্পর্কে কোনো তথ্য কি আপনার ঝুলিতে আছে? হ্যাঁ, মনে হচ্ছে আছে। দাঁড়াও। এই বলে তাক ঘেটে আর একটা কাগজ বের করে আনেন তরিৎ জ্যাঠা। তো সেই কাগজে দেখা যায় লোক ঠকানো মহাজনী কারবারের কারবারি ছিলেন এই গজপতি সেন। যদিও তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণ হয়নি, তাই ছাড়া পেয়ে যান তিনি। তাই আমি বললাম, অনেক অনেক ধন্যবাদ জ্যাঠামশাই, আপনি আমার ভাবনাকে একটা দিশা দিলেন অন্তত। থাক থাক, ভালো থাকো বাবা, বিজয়ী ভব। আর মনে করে কেসটার সমাধান হয়ে যাওয়ার পর জগবন্ধুর রাবড়ির একটা ছোটখাটো হাড়ি যেন আমার বাড়িতে পৌঁছে যায়। এই কথোপকথনের পরে ব্যোমকেশ জ্যাঠামশাইকে বিদায় জানিয়ে বাড়ি ফিরেছে। সবটা শোনা শেষ হয়ে আমি বললাম, এই যে তথ্যগুলো তুমি পেলে, সেগুলো কি কোনো সূত্রে গেঁথে উঠতে পেরেছো তুমি ব্যোমকেশ? না, সেরকম কিছু এখনো পাইনি, তবে যা বুঝলাম যাদেরকে খুন করা হয়েছে তারা কেউই ধোয়া তুলসী পাতার নয়। কিন্তু একমাত্র ব্যতিক্রম এই মডেল। সে কোন কারণে খুন হতে পারে সেটা এখনো কিছুই ঠাউর করতে পারছি না ভাইয়া। তাহলে এরপর আমরা কোন দিকে এগোবো ব্যোমকেশ? আপাতত নতুন সূত্র পাওয়ার একমাত্র পথ হলো মৃত ব্যক্তিদের পরিবারের লোকেদের সঙ্গে কথা বলা। এই বলে ব্যোমকেশ উঠে নিজের ঘরের দিকে যাচ্ছিল। তখনই তড়িৎ বেগে আমার একটা কথা মনে পড়ে গেল। আমি বলে উঠলাম, দাসবাবু দুপুরে টেলিফোন করে কি বললেন সেটা তো বললেন না। ওহ, দেখেছো, একদম ভুলে গিয়েছিলাম। উনি যা বলেছেন তা খুবই গুরুত্বপূর্ণ। এই কেসে বিষয়টা আগামী দিনে অন্যতম মূল সূত্র হয়ে উঠতে পারে। ব্যাপারটা এমনই যেটা শুরুতে পুলিশ কর্তারা কেউই ধরতে পারেনি। আসলে যে 4টি মৃত্যু এখনো পর্যন্ত হয়েছে সেগুলো প্রতিটি আলাদা আলাদা থানার এলাকায়। প্রফেসরের মৃত্যু হয় ভবানীপুরের দিকে একটি জায়গায়। ব্যারিস্টার রথীনবাবু মারা যান দাসবাবুর থানার এলাকায়, অর্থাৎ আমাদের বাড়ির কাছে। ব্যবসায়ী গজপতি সেনের মৃত্যু হয়েছে তার নিজের বাড়ি ধর্মতলার দিকে। আর তনিমা নামের যে মেয়েটি মারা গিয়েছে, সেই ছবি তোলাতে গিয়েছিল দত্তপুকুরের একটি স্টুডিওতে। কিন্তু এই প্রতিটা মৃত্যুর আগেই ওই 4টি থানাতেই এক একটি করে অদ্ভুত চিঠি এসেছিল। যেহেতু পুলিশ প্রথমে ধরতে পারেনি যে বিষয়টা সিরিয়াল কিলিংয়ের দিকে এগোচ্ছে বা 4টি আলাদা আলাদা থানা এলাকায় এভাবে মৃত্যু হয়েছে, তাই তারা প্রত্যেকেই চিঠিগুলোকে কারো রসিকতা বলেই ধরে নিয়েছিলেন। দাসবাবুর কথা শুনে আমার যা মনে হয়েছিল তাতে করে ওই চিঠিগুলো হুমকি নয়, বরঞ্চ কাকে হত্যা করা হবে তার সংকেত। বলো কি হে ভায়া, এ তো একরকম সরাসরি পুলিশকে চ্যালেঞ্জ করা। কিন্তু কোনো পুলিশ অফিসারই কি একটা সংকেতের অর্থ ধরতে পারেনি? না, আসলে কেউই বোঝেনি ব্যাপারটা এভাবে এত দূর গড়াবে। চতুর্থ মৃত্যুর পর যখন পুলিশ কর্তারা সকলে নিজেদের মধ্যে আলোচনা করে বুঝতে পারেন যে ব্যাপারটা সিরিয়াল কিলিংয়ের,
তখন তাদের টনক নড়ে এবং তারা বুঝতে পারেন যে এই মৃত্যুগুলো হওয়ার আগে অপরাধী থানায় পুলিশকে সূত্র পাঠাতো এবং রীতিমতো বুঝিয়ে দিত যে পরবর্তী শিকার কে হতে চলেছে। বলছি, দাসবাবু কি তোমাকে বলেছেন যে ওই চিঠিতে কি লেখা ছিল? হ্যাঁ, সেটা বলার জন্যই তিনি দুপুরবেলা আমাকে ফোন করেছিলেন। প্রথম চিঠি আসে অগাস্ট মাসের 5 তারিখ। তাতে লেখা ছিল, পাপ কখনো চাপা থাকে না, অপদার্থ নিচে এস এবার শেষ। এরপরই 7 তারিখে খুন হন প্রফেসর অজিতেশ সান্যাল। আশা করি বুঝতে পারছো, এখানে খুনি এএস বলতে প্রফেসর অজিতেশ সান্যালকেই বুঝিয়েছে, আর বিশেষণ হিসেবে অপদার্থ শব্দটার প্রয়োগের মধ্যে দিয়ে বুঝিয়েছে প্রফেসরের পড়ানোর বিষয় অর্থাৎ পদার্থবিদ্যাকে। বাবা, এই যে সাংঘাতিক! হ্যাঁ, এরপরে চিঠি পেয়েছিলেন দাসবাবু নিজে। এসেছিল অগস্ট মাসের 12 তারিখ। সেই চিঠিতে লেখা ছিল, আইন শুধুই টাকার খেলা, টাকা ছাড়া হয় না রে কিছুই, ওরে নীচ ওরে হীন, মহারথী এবার তুই নরকে হবি বিলীন। চিঠিটার ভাষা এমনই ছিল যে দাসবাবু খুব সহজে এটাকে রসিকতা বলে ধরে নিয়েছিলেন, কারণ পুলিশকে বিব্রত করার জন্য এরকম রসিকতা প্রায়শই হয়েই থাকে। এরপর অগস্ট মাসের 14 তারিখে মৃত্যু হয় ব্যারিস্টার রথীন রায়ের। আচ্ছা ব্যোমকেশ, এখানে নিশ্চয়ই মহারথী বলতে ব্যারিস্টার রথীন রায়কে ইঙ্গিত করা হয়েছে। হ্যাঁ, একদম ঠিক। এরপরে সংকেতটা আরো অদ্ভুত। বলো শুনি। এরপরে চিঠি পান ধর্মতলা থানার ওসি। 19 আগস্টের এই চিঠিতে কেবল লেখা ছিল একটি বাক্য, সেন সাহেবের গজগমন আসন্ন। অর্থাৎ গজপতি সেনের মৃত্যু আসন্ন। হ্যাঁ, ঠিক তাই। আর সেই মডেলের মৃত্যুর আগেও কি কোনো চিঠি এসেছিল ব্যোমকেশ? হ্যাঁ, দত্তপুকুর থানায় একটি চিঠি আসে 27 আগস্ট। তাতে যা লেখা ছিল তা অত্যন্ত চমকপ্রদ। লেখা ছিল যে মৃত্যুকে কি ছবিতে ধরা যায়, সূক্ষ্মতা আর সৌন্দর্যকে ধরাই তো শিল্পীর কাজ। এটার মানে আবার কি? তুমি কি বুঝতে পেরেছো ব্যোমকেশ? প্রথম বাক্যে মৃত্যুকে ধরার কথা কেন বলা হচ্ছে ঠিক বুঝলাম না, কিন্তু সূক্ষ্মতা আর সৌন্দর্যকে এক কথায় প্রকাশ করলে যে বাংলা শব্দ পাওয়া যায় তা হলো তনিমা। অর্থাৎ কোথাও না কোথাও এখানে তনিমার মৃত্যুর ইঙ্গিত দেওয়া হচ্ছে। শুধু শিক্ষিতই নয়, উনি খুব বুদ্ধিমান আর সঙ্গে সাহসী। না হলে কাকে হত্যা করবে সে কথা সামনে থেকে জানানোর সাহস সবার থাকে না। ভাইয়া, ব্যাপার যে মহা প্যাচালো তাতে সন্দেহ নেই। কাল সকালে প্রথম প্রফেসর অজিতেশ সান্যালের বাড়ি যাব হাজরাতে, আর সেখানে সব কথাবার্তা সেরে যাব রথীনবাবুর বাড়ি। সেখানের কাজ মিটিয়ে বাড়ি ফিরব। ঠিক আছে ব্যোমকেশ, তাহলে কালকে কটা নাগাদ বেরোচ্ছি আমরা? সকাল 9টায় দুঃখীরামকে ট্যাক্সি নিয়ে আসতে বলেছি বাড়ির সামনে। এই বলে ব্যোমকেশ চলে গেল নিচের ঘরে। আমিও আরেকটু লেখার কাজ করে ঘুমোতে চলে গেলাম। পরদিন সকালবেলা উঠে দেখি ব্যোমকেশ খবরের কাগজে মনোনিবেশ করে রয়েছে। সামনে রাখা চায়ের পেয়ালা খালি। আমি ব্যোমকেশের পাশে গিয়ে বসলাম। তারপরেই আমার জন্য চা আর বিস্কুট নিয়ে ঘরে এলো বৌঠা। আমাকে উদ্দেশ্য করে সে বলল, ঠাকুরপো, তোমার বন্ধুকে বলে দাও আজকে যেন দুপুরের খাওয়ার সময়ের মধ্যেই বাড়ি ফেরে। আমি কি ইচ্ছে করে দেরি করি নাকি? কাজ শেষ হলে ঠিক সময় ফিরে আসব। দুঃখীরামের ট্যাক্সি করে অজিতেশ সান্যালের বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম আমরা। রাস্তায় যেতে যেতে ব্যোমকেশ ইউরোপের নানান সিরিয়াল কিলিংয়ের কেস নিয়ে আমাকে বলতে লাগলো। সেসব ভয়ানক ও সাংঘাতিক বুদ্ধিসম্পন্ন ক্রিমিনালদের কাজ। সব শুনে আমি ব্যোমকেশকে জিজ্ঞাসা করলাম, ভাইয়া কিছু বুঝতে পারছো এই কেসটা নিয়ে? না, এখনো তো কিছুই স্পষ্ট নয়। মোটিভটা খুঁজে পেলে তবু বোঝা যাবে যে কেন এই খুনগুলো হচ্ছে, আর ওই মৃত ব্যক্তিরাই বা কোন সূত্রে বাঁধা। তারপর হবে খুনিকে ধরার চেষ্টা। তাহলে দিল্লি এখনো অনেক দূর বন্ধুবর। হ্যাঁ ভাইয়া। এইসব কথাবার্তা চলতে চলতে আমরা হাজরা পৌঁছালাম। অজিতেশ সান্যালের বাড়ি খুঁজে পেতে খুব একটা সমস্যা হলো না। দুতলা বাড়ি, বেশ ছিমছাম আদলে করা। কলিং বেল বাজাতেই যে লোকটা দরজা খুলল তার বয়স প্রায় 50-এর কাছে। দেখে মনে হলো লোকটা বাড়ির বেয়ারা। মনতোষবাবু আছেন? সেই বেয়ারা শ্রেণীর লোকটা চলে গেল ঘরের ভিতর। মিনিট কয়েক পর ঘর থেকে যিনি বের হলেন তার চেহারা বেশ সাদা মাটা গ্রাম্য গোছে, চোখে মুখে শোকের ছাপ স্পষ্ট। তাকে দেখে ব্যোমকেশ বলল, আগে মনতোষবাবু, আমি ব্যোমকেশ বক্সী। কালকে টেলিফোন করে আপনার সঙ্গে যোগাযোগ করেছিলাম আর কি।
হ্যাঁ হ্যাঁ, আসুন ব্যোমকেশ বাবু, ভেতরে আসুন, ভেতরে আসুন। অমরজিৎ বাবু, আপনিও আসুন। ওনার পিছন পিছন আমরাও বসার ঘরে প্রবেশ করলাম। মনুতোষবাবু ওই বেয়ারাকে চায়ের ফরমাশ করলেন। তারপর আমাদের দিকে ফিরে বললেন, হ্যাঁ ব্যোমকেশ বাবু, বলুন, কোন জরুরি প্রয়োজনে আমার সাক্ষাৎ চেয়েছিলেন? মনতোষবাবু, আপনার দাদা অজিতেশবাবু কেমন মানুষ ছিলেন? দাদা কেমন মানুষ ছিলেন? হ্যাঁ মনতোষবাবু। হঠাৎ এমন প্রশ্ন কেন বলুন তো গোয়েন্দা মশাই? মনতোষবাবু শুনুন, প্রথমত আমি গোয়েন্দা নই, সত্যান্বেষী মাত্র। আর দ্বিতীয়ত, আপনার দাদার বিষয়ে আমার জানাটা দরকার, না হলে আর যে কতগুলো প্রাণ চলে যেতে পারে তা জানি না। প্রাণ চলে যেতে পারে মানে? তাহলে আপনাকে পুরোটা খুলেই বলি মনতোষবাবু। আপনার দাদার মৃত্যুর পরে ঠিক 1 সপ্তাহ করে ব্যবধানে আরও 3টি মৃত্যু হয়েছে। প্রতি ক্ষেত্রেই ওই মৃত্যুগুলোকে এখন খুন বলে মেনে নিয়েছে পুলিশ। অর্থাৎ আপনার দাদার মৃত্যুটাও ছিল অস্বাভাবিক মৃত্যু, বা বলতে পারেন পরিকল্পিত খুন। বিষয়টা এখন সিরিয়াল কিলিং এর দিকে এগোচ্ছে মশাই, তাই খুনিকে ধরতে আপনার সাহায্য আমাদের চাই। কি বললেন? খুন? দাদা খুন হয়েছেন? হ্যাঁ মনতোষবাবু, দেহ যেহেতু পোস্টমর্টম হয়নি তাই খুনের স্পষ্ট কারণ জানা যাবে না, কিন্তু পরবর্তী মৃত্যুগুলোকে পর্যবেক্ষণ করে অনায়াসেই আপনার দাদার মৃত্যুকেও ডেলিভারেট মার্ডার বা পরিকল্পনা মাফিক খুন বলাই যায়। আর এটাও বলে রাখি আপনাকে, এই 4টি খুনের ঠিক 2 দিন করে আগে ভিকটিমের নিকটতম পুলিশ স্টেশনে একটা করে চিঠি পাওয়া যায়। আর সেগুলোকে পুলিশের কর্তারা সেভাবে আমল না দিলেও পরে বোঝা যায় যে ওই চিঠিগুলো লিখেই খুনি কাকে খুন করবে তা বলে দিয়ে পুলিশকে চ্যালেঞ্জ করতে চাইছিল। দাদার ক্ষেত্রেও কি এরকম চিঠি মিলেছে ব্যোমকেশ বাবু? হ্যাঁ, সে কথা তো বললাম আপনাকে। কি লেখা ছিল সেই চিঠিতে? এই শুনে ব্যোমকেশ তার পকেট থেকে একটা কাগজ বের করে মনুতোষবাবুকে সেই চিঠির বিষয়বস্তু শোনালো। সব শুনে মনুতোষবাবু মাথায় হাত দিয়ে কিছুক্ষণ চুপ করে বসে রইলেন। তারপর যেন একটু ধাতস্থ হয়ে বললেন, আচ্ছা ব্যোমকেশ বাবু, দাদা যদি সত্যি খুন হয়ে থাকেন তবে ওই খুনিকে ধরিয়ে দিতে সাহায্য করা আমার কর্তব্য। বলুন, বলুন কি জানতে চান আপনি? আমায় বলুন, আপনার দাদা মানুষটি ঠিক কেমন? দাদা ছোট থেকেই অসম্ভব মেধাবী ছিলেন, তাই কম বয়সেই প্রফেসরের চাকরিটা পেয়ে যান। তার পড়ানো দেখে ছাত্রছাত্রীরা মুগ্ধ হয়ে যেত। না না মহতোষবাবু, আমি ঠিক এই জিনিসটা জানতে চাইছি না। আমার মূল আগ্রহের জায়গা ওনার স্বভাব চরিত্র। এ কথা শুনে মনুতোষবাবু কিছুক্ষণ চুপ করে রইলেন। তারপর একটু গলা নামিয়ে বললেন, দাদার স্বভাব চরিত্র যে খুব একটা ভালো ছিল তা বলবো না ব্যোমকেশ বাবু। কম বয়সে স্ত্রীকে হারান তিনি। তারপর থেকেই অন্য মেয়েদের দিকে খারাপ নজর ছিল তার। বহুবার কলেজেও তার বিরুদ্ধে নানান অভিযোগ এসেছে, কিন্তু তা সবই চাপা পড়ে গিয়েছে দাদার প্রতিভার আলোকে। এর বেশি আর কি বলবো বলুন? কি বলবেন? সেটাই বলবেন যেটা এখনো আপনি আমার থেকে গোপন রাখতে চাইছেন। আমি তো কিছুই লুকোই নিব। মনুতোষবাবুর কথা শেষ হবার আগেই ব্যোমকেশ একটু জোর গলায় বলল, আপনার দাদা অজিতেশ সান্যালের যে খুনের দায়ে একবার জেল হয়েছিল, সে কথা যে আপনি বেমালুম চেপে যাচ্ছেন মনতোষবাবু। ব্যোমকেশের এই কথা শুনে মনুতোষবাবু যেন একটু থমকে গেলেন। তারপর একটু চুপ করে থেকে বললেন, আপনি এই কথাটাও জানেন দেখছি ব্যোমকেশ বাবু। আপনার দায়িত্ব আমাকে সবটা খুলে বলা, আর যদি আপনি সেটা না করেন তাহলে আমি কিন্তু ধরে নিতে বাধ্য হব যে আপনি আমার এবং পুলিশের তদন্তে অসহযোগিতা করছেন। দাঁড়ান ব্যোমকেশ বাবু, আমায় একটু সময় দিন। আমি নিজের মধ্যে আগে ব্যাপারটা গুছিয়ে নিই ভালো করে, তারপরে সব খুলে বলছি। ঠিক আছে, আপনি সময় নিন, কিন্তু কোনো কিছু লুকোবার চেষ্টা করবেন না। এরপর মনুতোষবাবু মাথায় হাত দিয়ে বেশ কিছুক্ষণ চুপ করে বসে রইলেন। আমি আর ব্যোমকেশ কেউ কোনো কথা বললাম না। প্রায় 5-7 মিনিট পর নীরবতা ভাঙলেন মনুতোষবাবু নিজে। কিছুটা গম্ভীর গলায় তিনি বললেন, দেখুন নিখিলেশ বাবু, দাদার চরিত্র যে খুব একটা ভালো নয় সে কথা আমি আপনাকে আগেই বলেছি। আজ থেকে প্রায় বছর 25 আগে দাদার স্ত্রী বিমলা মারা যান কর্কট রোগে। ওদের বিয়ে তখন মাত্র ওই 6-7 বছর মতোই হয়েছে।
মৃত্যুর পর দাদা বেশ একা হয়ে পড়েছিলেন। আর তখন এই প্রফেসর হিসেবে এতটা নাম ডাকও হয়নি। সেই সময় তিনি বাড়িতে বাড়িতে পড়াতে যেতেন ওই বিজ্ঞানের বিভিন্ন বিষয় নিয়ে। তাদেরই মধ্যে একজন ছিল তার বাল্যকালের বন্ধু পাঁচু মাস্টারের মেয়ে। পাঁচুবাবুর ভালো নাম পঞ্চানন সরকার। নিজেও গণিতের শিক্ষক ছিলেন পাঁচুবাবু। দাদার স্ত্রীর মৃত্যুর পর দাদার পছন্দ হয় সেই পাঁচু মাস্টারের মেয়েকে, আর তাই দাদা তখন চেয়েছিলেন ওকে বিয়ে করতে। ব্যোমকেশ এই অবধি শুনে ওনাকে থামিয়ে দিয়ে বললেন, আপনারা কেউ অজিতেশবাবুকে মানা করেননি? একটু ভেবে নিয়ে মনুতোষবাবু আবার বলতে শুরু করলেন, দাদাকে বারণ করার মতো কেউ ছিল না ব্যোমকেশবাবু। মা বাবা তো কবেই গত হয়েছেন, আর আসলে আমি নিজে তো জীবনে কিছু করতে পারিনি। এই দাদার ছত্র ছায়ায় আমার বসবাস, তাই তখন দাদার উপর কিছু বলবার মতো ক্ষমতা আমার ছিল না। আর পাঁচু মাস্টার সে নিজেও এই বিয়েতে রাজি ছিলেন না, কারণ তখন তার মেয়ের বয়স মাত্রই 15। আর পাঁচু মাস্টারের ইচ্ছে ছিল তার মেয়ে পড়াশোনা শিখে বড় চাকরি করবে। পাঁচু মাস্টার মেয়ের বিয়ে অজিতেশবাবুর সঙ্গে দিতে রাজি হননি বলেই কি আপনার দাদা ওনার মেয়েকে হত্যা করেন? শুধু হত্যা নয় ব্যোমকেশবাবু, শুধু হত্যা নয়। প্রথমে চরম শারীরিক এবং মানসিক অত্যাচার, এবং তারপরে হত্যা। বুঝলাম। আসলে জানো তো, আমাদের দেশ স্বাধীন হওয়ার পর বেশ কয়েকটা বছর হয়ে গেল, কিন্তু আইনে গরিবদের ন্যায় বিচার হয় না সব সময়। সেই ধারাটা কিন্তু আজও অক্ষুণ্ণ। ঠিক বলেছ ব্যোমকেশ, ওনার তো ফাঁসি হওয়া উচিত ছিল। মনুতোষবাবু মাথা নিচু করে বসে রইলেন। ব্যোমকেশ ওনাকে উদ্দেশ্য করে বলল, তো এই কেস থেকে বেরিয়ে আসতে আপনার দাদা কি করলেন? দাদা অনেক টাকা খরচ করে তার পক্ষে দাঁড় করিয়েছিলেন রথিন উকিলকে। সেই রথিন উকিলই মিথ্যে সাক্ষী জোগাড় করে দাদাকে এই কেস থেকে উদ্ধার করে, এবং আদালতকে এমনভাবেই তিনি নিজের সংগৃহীত মিথ্যা প্রমাণের জালে সম্পূর্ণ জড়িয়ে নিয়েছিলেন যে জাজ সাহেব রায় দিতে বাধ্য হন যে আসল অপরাধী পাঁচু মাস্টার নিজেই। রথিনবাবু নিজের সংগৃহীত প্রমাণে এটা দেখান যে পাঁচু মাস্টারের মেয়ে দাদাকে ভালোবাসত, আর সেটা জানতে পেরেই নাকি পাঁচু মাস্টার নিজের মেয়েকেই হত্যা করেছেন। এরপরে পাঁচু মাস্টারের প্রায় 5 বছরের জেল হয়, আর সেই জেলের মধ্যেই উনি মারা গিয়েছিলেন। মাস্টারমশাইয়ের পরিবারে আর কে কে ছিল, আর এরপর তাদের কি হয়েছিল আপনারা কোনো খোঁজ নিয়েছিলেন কি? না ব্যোমকেশবাবু, সেই নিয়ে আমরা কোনো খোঁজ খবর আর রাখিনি। তবে আমি যতদূর জানি মাস্টার মশাইয়ের আরেকটি ছেলে ছিল, কিন্তু তখন তার বয়স ছিল অনেক কম। আর পরে খবর পেয়েছিলাম যে তার স্ত্রী মারা গিয়েছিলেন স্বামী জেলে থাকাকালীনই। আচ্ছা, বুঝলাম সবটা। এবার আমায় বলুন তো মনুতোষবাবু, যে আপনার দাদা যে কলেজে পড়াতেন সেখান থেকে প্রতিদিন তিনি কোন রেস্তোরাঁয় দুপুরে খাওয়াটা সারতেন? দাদার কলেজের কাছেই একটা নামি বিলিতি রেস্তোরাঁ আছে, নাম হচ্ছে গিয়ে ওই হ্যাপি টু ইট। দাদা প্রতিদিন সেখানেই যেতেন, এবং যতদূর আমি জানি তিনি ওখানে গিয়ে একটা খাবারই খেতেন, সেটি হলো মাখন দিয়ে ব্রেড টোস্ট আর 1 কাপ কফি। ঠিক আছে মনুতোষবাবু, আপনার কাছ থেকে আমরা অনেকগুলো গুরুত্বপূর্ণ তথ্য জানতে পেরেছি, এবং আশা করছি এই তথ্যগুলোর উপর ভিত্তি করে আমরা পরবর্তী তদন্তের দিকে এগিয়ে যেতে পারবো। পরে আবার যদি কোনো সাহায্য দরকার হয় আমরা আপনার কাছে আসব বা আপনার সঙ্গে যোগাযোগ করব। আপনার টেলিফোন নম্বরটা তো আমার কাছেই আছে। এই বলে আমি আর ব্যোমকেশ ওনাকে নমস্কার জানিয়ে ওনাদের বাড়ি থেকে বিদায় নিলাম। দুঃখীরামের ট্যাক্সি সামনেই দাঁড় করানো ছিল, তাতে চড়ে বসলাম আমরা। আমাদের পরবর্তী গন্তব্য রথিন বাবুর বাড়ি। গাড়ি চলতে শুরু করলে আমি ব্যোমকেশকে বললাম, এই পৃথিবীটা কি অদ্ভুত বলো ব্যোমকেশ। নিরপরাধকে শাস্তি পেতে হয়, আর অপরাধী সমাজের বুকে ঘুরে বেড়ায় অতি সম্মানিত এক ব্যক্তি হয়ে। তুমি ঠিকই বলছো ভাইয়া। আচ্ছা, একটা জিনিস কি তুমি খেয়াল করেছো? রথিন উকিলের সঙ্গে যে অজিতেশবাবুর যোগাযোগ রয়েছে সেটা কিন্তু স্পষ্ট হয়ে গেল। হ্যাঁ ব্যোমকেশ, খেয়াল করেছি।
এখন হয়তো ব্যারিস্টার রথিনবাবুর বাড়ি গেলে সেখান থেকে এই বিষয়ে আরও কিছু তথ্য আমরা সংগ্রহ করতে পারব। প্রায় আধ ঘন্টা পর আমাদের ট্যাক্সি এসে থামলো রথিন রায়ের বাড়ির সামনে। রথিনবাবুর বাড়ির দারোয়ান আমাদের জন্য দরজা খুলে দিলেন। ভেতরে গিয়ে বসতেই প্রথম যে ব্যক্তির সাথে আমাদের সাক্ষাৎ হলো তিনি হলেন রথিনবাবুর সেই অ্যাসিস্ট্যান্ট যিনি ওই অ্যাক্সিডেন্টের দিন রথিনবাবুর সাথেই গাড়িতে ছিলেন। লোকটির চেহারা বেশ ভালো, ফর্সা গায়ের রং, টিকালো নাক, উচ্চতা প্রায় 6 ফুট, বয়স আন্দাজ 27 থেকে 28। আমাদের সামনে এসে প্রথমে উনি আমাদের বিনীতভাবে নমস্কার করে বসতে বললেন। ব্যোমকেশ আর আমি ওনার প্রতি নমস্কার জানালাম। ব্যোমকেশ ওনাকেও প্রথমে সম্পূর্ণ বিষয়টা খুলে বলল। প্রফেসর অজিতেশ বাবুর মৃত্যু, এই নির্দিষ্ট বাঁধা ছকে খুন, থানায় চিঠি, এমনকি পাঁচু মাস্টারের মেয়ে এবং অজিতেশ বাবুর ঘটনাটা বলতেও বাদ দিল না। অ্যাসিস্ট্যান্ট সুজিত চক্রবর্তী সবটা শুনে বলল, পুরো ব্যাপারটাই তো বুঝলাম ব্যোমকেশ বাবু, কিন্তু এ বিষয়ে আপনি কিভাবে আমার সাহায্য চান সেটা একটু বললে ভালো হতো। আমার আপনার থেকে দুটো সাহায্য প্রয়োজন সুজিতবাবু। প্রথমত, আমাকে রথিনবাবুর স্ত্রীর সঙ্গে দেখা করার একটি ব্যবস্থা আপনাকে করে দিতে হবে। আর দ্বিতীয়ত, আপনি আমাকে এখন বলুন যে ওই অ্যাক্সিডেন্টের দিন আপনারা কোথায় গিয়েছিলেন এবং সেখানে ঠিক কি কি ঘটনা ঘটেছিল। আপনার দুটো অনুরোধই আমি রাখতে পারবো ব্যোমকেশ বাবু। আগে না হয় আপনার দ্বিতীয় জিজ্ঞাসার উত্তরটা দিই। যেদিন রথিনবাবুর অ্যাক্সিডেন্ট হলো সেদিন আমরা দুজনে গিয়েছিলাম ওনার এক ক্লায়েন্টের সাথে দেখা করতে। উনি পুরনো ক্লায়েন্ট ছিলেন না, এই প্রথমবারের জন্যেই তিনি ব্যারিস্টার রথিন রায়ের সাহায্য প্রার্থনা করেছিলেন। রথিনবাবুকে তিনি ডেকেছিলেন একটি ছোট রেস্তোরাঁয়। আমিও গিয়েছিলাম রথিনবাবুর সাথে। আমাকে একটা কথা বলুন সুজিতবাবু, ওই ক্লায়েন্টের কেসটার কি বিষয় ছিল? বিশেষ কিছু নয় ব্যোমকেশ বাবু, ওই সামান্য ব্যবসা সম্পর্কিত কিছু ব্যাপার। আচ্ছা বেশ, আপনারা ওই রেস্টুরেন্টে কি কোনো খাওয়া দাওয়া করেছিলেন? না ব্যোমকেশ বাবু, খাওয়া দাওয়া করেছিলাম বলে ভুল হবে। ওই 1 কাপ করে কফি আর স্ন্যাক্স। সুজিতবাবু, আপনি কি সম্পূর্ণ সময়টাই রথিনবাবুর সঙ্গে ছিলেন? হ্যাঁ, বলতে গেলে পুরো সময়টাই ছিলাম। ওই শেষের দিকে একবার ক্লায়েন্ট ভদ্রলোকটি রথিনবাবুকে সিগারেট অফার করেন। স্যার নির্দ্বিধায় সেই সিগারেট গ্রহণও করেছিলেন। আসলে আমি সিগারেটের ধোঁয়া সহ্য করতে পারি না, তো তাই স্যার আমাকে বললেন যে গাড়িতে গিয়ে অপেক্ষা করতে। ব্যাস এইটুকুই। এই সময় ব্যোমকেশ হঠাৎ কিছুটা উত্তেজিত হয়ে উঠল। সে বলল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই সময় খুনের আসল ধাপটা সমাপ্ত হয়েছিল। আমি আর সুজিতবাবু দুজনেই ব্যোমকেশের এই আকস্মিক উত্তেজনায় অবাক হয়ে পড়েছিলাম। সেই অবাক ভাবটা কাটিয়ে আমি প্রথম ব্যোমকেশকে বললাম, কি হলো ব্যোমকেশ, খুলে বলো। আমার দৃঢ় বিশ্বাস এই ক্লায়েন্টটি সিগারেটের মধ্যে নিকোটিনের কোনো একটি বিষাক্ত যৌগ মিশিয়ে উকিল রথিনবাবুকে দিয়েছিল, আর সেই থেকেই কিছুক্ষণের মধ্যে গাড়িতে যাওয়ার পর ওনার মৃত্যু হয়। তার ফলস্বরূপ সেই ভয়াবহ দুর্ঘটনা ঘটে। সুজিতবাবু ব্যোমকেশের কথা হতভম্ব। আমিও যে প্রচণ্ড চমকিত হয়েছি তাও অস্বীকার করার কোনো জায়গা নেই। ব্যোমকেশকে কাঁপা কাঁপা গলায় বললেন, ব্যোমকেশ বাবু, ব্যোমকেশ বাবু, তাহলে যদি ওই 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 সিগারেটের ধোঁয়ায় আমি থাকতাম, তাহলে তো আমারও মৃত্যু হতে পারত। হ্যাঁ সুজিতবাবু, সেই সম্ভাবনাও ছিল। কিন্তু কেন? অপরাধী আমাকে কেন মারতে চেয়েছিল? দেখুন সুজিতবাবু, অপরাধী আপনাকে খুন করতে চায়নি। এখানে দুটো সম্ভাবনা তৈরি হয়। প্রথমত হতে পারে যে খুনি জেনে গিয়েছিল যে আপনি সিগারেটের ধোঁয়া সহ্য করতে পারেন না, বা দ্বিতীয়ত হতে পারে খুনির কাছে আপনার প্রাণের কোনো মূল্যই ছিল না। আপনি মরলেন না বাঁচলেন তাতে তার কিচ্ছু যায় আসে না। এই যে সাংঘাতিক কাণ্ড ব্যোমকেশ। হ্যাঁ সেটাই, আমি তো ভাগ্যের জোরে বেঁচে গিয়েছি এই যাত্রায়। এই ব্যোমকেশ, এরপর কি করবে ভাবছো? আপাতত কিছুই করার নেই। চলো আগে রথিনবাবুর স্ত্রীর সঙ্গে কথা বলে আসি। সুজিতবাবু আগে গিয়ে রথিনবাবুর স্ত্রী মীরা দেবীকে ডেকে দিলেন। আমি আর ব্যোমকেশ গেলাম কিছু সময় পরে। ব্যোমকেশ ওনাকেও আগে সবটা বলে নিল। এরপর ব্যোমকেশ তাকে বলল, আচ্ছা, আপনাদের বিবাহের কত বছর হলো? বিবাহের কি বলছেন কি ব্যোমকেশ বাবু? বিবাহের সময় জেনে আপনি কি করবেন? দরকার আছে তাই জানতে চাইছি। আপনি সোজাসুজি উত্তর দিলেই বেশি খুশি হব। মীরা দেবী কিছুটা
ইতস্তত করে বললেন, ওই বছর 26 হবে, কিন্তু এই তথ্য জেনে আপনি কি করবেন? আমি কিছুই করব না, যা করার আপনাকেই করতে হবে মীরা দেবী। আমাকে কি করতে হবে? আমাকে বলুন যে রতিনবাবু একবার অজিতেশ সান্যালের কেস লড়েছিলেন, সে কথা আপনি জানেন? ওই বছর 25 আগের কথাই হবে। কি নাম বললেন? অজিতেশ? এই বলে মীরা দেবী যেন কিছু একটা চিন্তা করতে লাগলেন। কিছুক্ষণ পরে বললেন, হ্যাঁ হ্যাঁ, ব্যোমকেশবাবু, মনে পড়েছে। সেটা আমাদের বিয়ের কিছু সময় পরের কথা। অজিতেশ সান্যাল বলে একজন এসেছিলেন আমার স্বামীর কাছে। কোনো একটি মামলায় তিনি যে অভিযুক্ত তা তিনি নিজের মুখে আমার স্বামীর কাছে স্বীকার করেন, এবং তিনি বলেছিলেন যত টাকা লাগে তিনি দেবেন। আমার স্বামী তখন ওকালতিতে নতুন, কিন্তু বেশ কয়েকটা বড় কেস জিতে তখন তার বেশ নামডাক। তবে নিখিলেশবাবু, এখন যখন আমার স্বামী জীবিত নেই, তখন এই কথাটা বলা যে কতটা ঠিক হবে আমি জানি না, কিন্তু আমি তাও বলছি, আমার স্বামী ওই অজিতেশ সান্যালের থেকে বেশ মোটা টাকা নেন, এবং তার বিনিময়ে কেসটিও নাকি বিভিন্ন মিথ্যে সাক্ষী জোগাড় করে তাকে জিতিয়েও দেন। বুঝতে পারছি মীরা দেবী, কিন্তু আপনি কি এটা জানেন যে কেসটা ঠিক কি নিয়েছিল? না, তা তো আমি সঠিক জানি না, কিন্তু কোনো একটি হত্যার মামলা বলেই শুনেছিলাম। ঠিক আছে মীরা দেবী, অনেক ধন্যবাদ আপনাকে। আজ তাহলে আমরা উঠি, আবার কিছু দরকার হলে আমরা আপনাকে আবার বিরক্ত করব। এই বলে আমি আর ব্যোমকেশ ওই বাড়ি থেকে বের হলাম। ওখান থেকে বেরিয়ে আমি ব্যোমকেশকে জিজ্ঞেস করলাম, কিছু বুঝতে পারছো ব্যোমকেশ? আমার তো মনে হচ্ছে সম্পূর্ণ কেসটা অজিতেশ সান্যালের জীবনের ওই বিশেষ ঘটনাটিকে কেন্দ্র করেই দাঁড়িয়ে রয়েছে। আমারও তেমনটাই ধারণা, কিন্তু খুনগুলো করছে কে? পাঁচু মাস্টারের পরিবারের কেউ করতে পারবে বলে আমার মনে হয় না। কেন? পাঁচু মাস্টারের সেই ছেলে? তার পরবর্তীকালে কি হয়েছিল সেই কথা তো আমরা জানি না। বিষয়টা ভেবে দেখার মতো। আমাদের জিজ্ঞাসাবাদ পরবর্তী ব্যক্তিবর্গের সঙ্গে এগিয়ে নিয়ে যেতে না পারলে আমাদের এই প্রশ্নের উত্তর খুঁজে পাওয়া খুব মুশকিল। এইসব কথাবার্তার মধ্যে দিয়ে আমরা দুঃখীরামের ট্যাক্সি করে বাড়ি পৌঁছালাম। তারপর স্নান খাওয়া সেরে নিয়ে আমি আমার লেখালেখির কাজে মন দিলাম। ব্যোমকেশ নিজের ঘরে চলে গেল। তখন কেস নিয়ে ওর সাথে আর কোনো কথা হলো না। লেখার কাজ করতে করতে কখন যে ঘুমিয়ে পড়েছি তা মনে নেই। ঘুম ভাঙতে চোখ মুখ ধুয়ে পরিষ্কার হয়ে বসার ঘরে এসে দেখলাম ব্যোমকেশ নেই। বৌঠানকে জিজ্ঞেস করতে সে জানালো কোথাও একটা গেছে, ফিরে আসবে ঘন্টাখানেকের মধ্যেই। আমি আবার নিজের লেখার খাতাগুলো নিয়ে বসতে যাব, তখনই খেয়াল করলাম ব্যোমকেশের কালো ডায়েরিটা রাখা রয়েছে বসার ঘরের টেবিলের উপর। কৌতূহলবশত সেই ডায়েরিটা উল্টাতে শুরু করলাম। দেখলাম তাতে শেষ এন্ট্রি হিসেবে রয়েছে বেশ কয়েকটা প্রশ্ন এবং তার উত্তর। সেগুলো সবই ব্যোমকেশের হাতেই লেখা। প্রশ্নগুলো হলো: 1. খুন কিভাবে হচ্ছে? সম্ভাব্য কারণ, খুব সাধারণ চোখে না পড়ার মতো জিনিসে বিষ মিশিয়ে সেগুলো নিজের শিকারের শরীরে প্রবেশ করানো। 2. কে খুন করছে? সম্ভাব্য খুনি হলো পাঁচু মাস্টারের সেই হারিয়ে যাওয়া ছেলে বা এমন অন্য কোনো তৃতীয় ব্যক্তি যারা ওই কেসে রথিনবাবু ও অজিতেশ বাবুর কারণে চরম ক্ষতিগ্রস্ত হয়েছে। 3. আর খুন কি হবে? সম্ভাব্য উত্তর হ্যাঁ, তবে স্পষ্ট উত্তর পেতে হলে অপেক্ষা আগামী কালকের। যদি পরের খুন হয় তবে কোনো না কোনো থানায় আগামীকালকেই চিঠি আসবে। 4. অজিতেশ বাবুকে মারল কিভাবে? সম্ভাব্য উত্তর সিগারেট বা কফিতে বিষ মিশিয়ে। নিশ্চিত হতে হ্যাপি টু ইট রেস্তোরাঁ। প্রশ্নগুলো মন দিয়ে পড়ে আমিও বিভিন্নভাবে বিচার বিশ্লেষণ করে নিজের মতো করে উত্তরগুলো ভাবতে আর সবকটা সূত্রকে মেলাতে শুরু করলাম। যদিও একটা জায়গার পরে বিফল হয়ে আবার নিজের কাজে মন দিলাম। ব্যোমকেশ ফিরল প্রায় 1.5 ঘন্টা পরে। ব্যোমকেশ ঘরে ফেরার পর লক্ষ্য করলাম তার মুখ বেশ গম্ভীর। ও হাত মুখ ধুয়ে এসে বসার ঘরে প্রবেশ করলো। আমার উল্টো দিকের চেয়ারটায় বসে সে নিজেই প্রথম নীরবতা ভাঙল। বুঝলে বন্ধু, ব্যাপার বেশ গুরুতর। আমি তখন কিছুটা নিজেকে গুছিয়ে নিয়ে ব্যোমকেশকে প্রশ্ন করলাম, তুমি কোথায় গিয়েছিলে ভায়া, আর সেখানে গিয়ে কি জানতে পারলে? ব্যোমকেশের মুখ দেখে মনে হলো ও মনের মধ্যে ভালো করে সাজিয়ে নিতে চাইছে গোটা ব্যাপারটাকে।
একটু পরে মুখ খুলে ধীরে ধীরে ও বলল, আমি প্রথমে গিয়েছিলাম হ্যাপি টু ইট রেস্তোরাঁতে। আচ্ছা আচ্ছা, ওই রেস্তোরাঁ যেখানে অজিতেশ সান্যাল নিয়মিত লাঞ্চ সারতে যেতেন। হ্যাঁ, ঠিক বলেছ। তো সেখানে গিয়ে কোনো সূত্র পেলে নাকি তুমি? ব্যোমকেশ একটু গা ছাড়া ভঙ্গিতে বলল, আজ সকালে জিজ্ঞাসাবাদের পর থেকে আমার মনে বেশ কিছু প্রশ্ন দানা বেঁধেছিল। তার মধ্যে একটা প্রশ্ন ছিল যে অজিতেশ বাবুকে হত্যা করা হলো কিভাবে। সেই উত্তর পেতেই আমার এই রেস্তোরাঁয় যাওয়া। হ্যাঁ সেটা জানি, আর হ্যাঁ আমাকে মাফ করো বন্ধু, তোমার অনুপস্থিতিতে তোমার ওই কালো ডায়েরিটা আমি একটু উল্টে পাল্টে দেখছিলাম, আমাকে মাফ করো। যাকে, সেটা কোনো বড় কথা নয়। বড় কথা হলো এই যে আমি হয়তো এখন বুঝতে পেরেছি যে অপরাধী অজিতেশ বাবুকে কোন পদ্ধতিতে খুন করেছে। ইতিমধ্যে বৌঠান বসার ঘরে আমাদের জন্য গরম চা আর পুটিরামের বানানো আলুর চপ দিয়ে গেছে। গরম চায়ে চুমুক দিয়ে আমি ব্যোমকেশকে বললাম, তা কিভাবে জানতে পারলে ভাইয়া এত কিছু? ঠিক জানতে যে পেরেছি সেটা বলা ভুল হবে। আমি প্রথম কথা বলি ওই রেস্তোরাঁর এক পুরনো কর্মচারীর সঙ্গে। সে অজিতেশ বাবুকে ওখানে প্রায় 6 বছর ধরে নিয়মিত লাঞ্চ করতে দেখেছে। তাহলে কি ওই লোকটা খুনিকে খুন করতে দেখেছে? বড্ড বোকার মতো প্রশ্ন করো মাঝে মাঝে। অজিতেশ বাবুকে তো খুন ওই রেস্তোরাঁয় করা হয়নি। ওখানে শুধু সংঘটিত হয়েছিল হত্যার সবচেয়ে মোক্ষম ধাপটা। নিজের বোকামিটা বুঝতে পেরে আমি চুপ করে রইলাম। ব্যোমকেশ আবার নিজের মতো বলতে শুরু করলো, রেস্তোরাঁর ওই কর্মচারীটি আমাকে জানায় অজিতেশ বাবু প্রায় প্রতিদিনই ওই দুপুরবেলা 1টা নাগাদ ওখানে খেতে আসতেন। ওনার বেশিরভাগ দিনের খাওয়া দাওয়া হয়েছিল খুব বাঁধা ধরা। 1 কাপ কফি আর 2টো ব্রেড টোস্ট দিয়েই উনি নিজের লাঞ্চ সারতেন। যেদিন অজিতেশ বাবুর মৃত্যু হয়েছিল সেদিনও তার ব্যতিক্রম হয়নি। এই কথা জানার পর আমি ওই কর্মচারীকে জিজ্ঞাসা করি যে ওই দিন অজিতেশ বাবুর সঙ্গে আর কেউ দেখা করতে এসেছিল কিনা। এই প্রশ্নের উত্তরে সে আমাকে বলেছে যে বেশ কয়েকদিন ধরেই এক ভদ্রলোক এই ক্যাফেতে আসছিলেন, ঠিক যে সময় অজিতেশ বাবু আসতেন ওই সময়। লোকটার পোশাক প্রতিদিনই হতো প্রায় একরকম। তার চেহারার বিশেষত্ব ছিল একটাই, তিনি নিজের মুখ কালো মাস্কে ঢেকে রাখতেন। শুধু চোখগুলোই দেখা যেত আর মাথায় থাকতো একটা কালো টুপি। ওই কর্মচারীটি নাকি একবার ওনাকে জিজ্ঞেস করেছিলেন যে কেন তিনি এই সময় মাস্ক পরে রয়েছেন। এর উত্তরে তিনি জানান যে তার ডাস্ট অ্যালার্জি রয়েছে। কিন্তু ওই দিনের আগে তিনি কখনোই অজিতেশ বাবুর সঙ্গে কথা বলেননি। যেদিন অজিতেশ বাবুর মৃত্যু হয়েছিল সেদিন ওই লোকটি রেস্তোরাঁতে এসেছিল কিছুটা আগে। এই কর্মচারীকেই সে অনুরোধ করে অজিতেশ বাবুর উল্টো দিকের চেয়ারটি খালি রাখতে। অজিতেশ বাবুর সঙ্গে ওনার কোনো বিশেষ দরকার ছিল বলে উনি ওই চেয়ারটিতে বসে কথা বলতে চেয়েছিলেন। এই জন্য কর্মচারীটিকে তিনি 100 টাকা বকশিসও দেন। তাই কর্মচারীটি ওনার কথা মতো অজিতেশ বাবু আসা পর্যন্ত ওই চেয়ারটি খালি রেখেছিল। এরপর অজিতেশ বাবুর সঙ্গে ওই লোকটির কি কি কথা হয়েছিল তা ওই কর্মচারীটি শোনেনি, এবং তা নিয়ে আমারও কোনো মাথা ব্যথা নেই। আমার যেটা দরকার ছিল সেটা জানতে পারলাম এরপর। এই ভদ্রলোক অজিতেশ বাবুকে নিজের সিগারেট কেস থেকে বার করে একটি সিগারেট অফার করেছিলেন। অজিতেশ বাবু রেস্তোরাঁর মধ্যে ওটা পান করেননি। কর্মচারীটি এটাও জানায় যে অজিতেশ বাবু কোনোদিন রেস্তোরাঁর ভেতরে ধূমপান করতেন না। লাঞ্চ সেরে বাইরে বেরিয়ে তারপরে ধূমপান করতেন। এর থেকেই আমার অনুমান যে ওই ভদ্রলোকই হলো খুনি। তার হত্যার পদ্ধতি একই রকম। সিগারেটের মধ্যে নিকোটিনের কোনো বিষাক্ত যৌগ মিশিয়ে সে অজিতেশ বাবুকে দিয়েছিল, আর ওই সিগারেটই ছিল ওনার মৃত্যুর কারণ। বাপরে, খুনি যে একদম আটঘাট বেঁধেই নেমেছে তাতে সন্দেহ নেই ভায়া। তা আরো কোথাও গিয়েছিলে নাকি ওই রেস্তোরাঁ থেকে বেরোনোর পরে? হ্যাঁ, গিয়েছিলাম। চায়ের কাপে শেষ চুমুকটা দিয়ে ব্যোমকেশ বলল, এরপর একটা ট্যাক্সি নিয়ে আমি গেলাম পাঁচু মাস্টারের বাড়িতে। হ্যাঁ, আগে যেখানে থাকতো একটা সুন্দর ছোট্ট সুখী পরিবার, আর সেই বাড়ি যেন একেবারে ভুতুড়ে। আমি একটু অবাক হয়ে ব্যোমকেশকে বললাম, তুমি ওই বাড়ির ঠিকানা পেলে কোথায়? আর ওখানে গিয়ে তুমি করলেটা কি ভায়া? বিকেলবেলা অজিতেশ বাবুর ভাইকে টেলিফোন করে আমি ঠিকানাটা জেনেছিলাম। আমার দরকারটা ওই পোড়ো বাড়িতে ছিল না, আমার দরকার ছিল প্রতিবেশী বাড়িগুলিতে। আমি সেখানে গিয়ে আমার পরিচয় দিয়ে খোঁজ খবর চালাতে শুরু করি পাঁচু মাস্টারের মেয়ের ঘটনাটাকে কেন্দ্র করে। দেখলাম বেশিরভাগ লোকই আদালতের রায়কেই সঠিক বলে মানেন, এবং 2-1 এমনও আছেন যারা বিশ্বাস করেন পাঁচু মাস্টার বা তার পরিবার এর কেউই দোষী নয়। কিন্তু এইসবের মধ্যেও সবথেকে গুরুত্বপূর্ণ যে তথ্যটা আমি পেয়েছি সেটা হলো যে পাঁচু মাস্টারের ওই ছেলে
সম্ভবত মারা যায়নি। আসলে দিদির মৃত্যু আর তারপর বাবার জেলেই বাবার মৃত্যু, আর সেই শোকে মায়ের মৃত্যু ছেলেটিকে একদম ভেতর থেকে শেষ করে দেয়। একজন প্রতিবেশীর কাছেই সে মাস দুয়েক ছিল মাতৃবিয়োগের পর, কিন্তু হঠাৎই সে একদিন নিরুদ্দেশ হয়ে যায়। কয়েকজন বলেছে ওই ছেলেকে নাকি তারা হাওড়া থেকে ট্রেন ধরে কোথাও যেতে দেখেছে, তবে পরে আর ওই ছেলের কোনো খোঁজ মেলেনি। সুতরাং এই খুনগুলোর পেছনে তার ভূমিকা যে থাকতে পারে তা অস্বীকার করার কোনো জায়গা নেই, বরং এই কাজ ওই ছেলের হওয়ার সম্ভাবনাই অধিক। দর্শন সরকার। কি একটা নাম বললে শেষে? হ্যাঁ, দর্শন সরকার। পঞ্চানন মাস্টারের সেই ছেলের নাম। মাত্র 12 বছর বয়সে তাকে গৃহত্যাগী হতে হয়। আমি কিছুটা চুপ থাকার পরে ব্যোমকেশকে বললাম, দেখো ভায়া, আমার মনে হয় যদি পাঁচু মাস্টারের ওই হারিয়ে যাওয়া ছেলে এই কাজগুলো করে থাকে, আর যে যাই বলুক, মানবিকতার খাতিরে আমি অন্তত তাকে অপরাধী বলে মেনে নিতে পারি না। তার দিদি ও বাবার সাথে যে অনাচার হয়েছে তা সত্যিই দণ্ডনীয় অপরাধ। শুধু কয়েকটা নরকের কীট আর তাদের টাকার জোর, এই দুইয়ের কারণেই যথাযথ বিচার পায়নি পঞ্চানন মাস্টারের পরিবার। আজ এত বছর পর ফিরে এসে ওনার ছেলে যদি প্রতিহিংসার চরিতার্থ করতে চায়, তাতেই অপরাধ কি ভায়া? আমার কথাগুলো যেন ব্যোমকেশকেও কিছুটা ভাবিয়ে তুলল। কিছুক্ষণ গম্ভীর থাকার পর ব্যোমকেশ বলল, আমিও তোমার সঙ্গে সহমত, কিন্তু আইনের চোখে সে অপরাধী। এখনো পর্যন্ত 4টে খুন সে করে ফেলেছে, আর একজন সত্যান্বেষী হিসেবে আমার কাজটা সত্যটাকে খুঁজে বার করা, তারপর বাকিটা আইনের অধীনে। ব্যক্তিগতভাবে কাউকে শাস্তি দেওয়া আমার কাজ নয়। সত্যিই কে অপরাধী তা বিচার করা স্বয়ং ঈশ্বরের কাজ। আমরা তো সেই কাজের মাধ্যম মাত্র। সেই দিন ব্যোমকেশের সাথে কেস নিয়ে আর কোনো আলোচনা হলো না। কেবল দেখলাম সে 2টো টেলিফোন করেছে। প্রথমটা ব্যবসায়ী গজপতি সেনের বাড়িতে এবং দ্বিতীয়টা মডেল তনিমার বাড়িতে। ব্যোমকেশের কথাই বুঝলাম যে তাদের জিজ্ঞাসাবাদ করার জন্য আগামীকাল সকালে বেরোবে। তার জন্য আগে থেকে তাদের সাথে কথা বলে রাখছে কোন সময় যাবে সেই বিষয়ে। সকালবেলা প্রথমে যাওয়া হবে গজপতি সেনের বাড়ি। সেখানে তার স্ত্রীর সাথে কথা সেরে আমরা রওনা দেব মডেল তনিমার বাড়ির দিকে। সেখানেই একমাত্র তার মাই থাকেন। দুঃখীরামের ট্যাক্সিকে আগে থেকেই বলা আছে সে সময়ে চলে আসবে। দুঃখীরাম নিজের ট্যাক্সি নিয়ে এলো ওই সকাল 7:30 নাগাদ। সেখান থেকে প্রথমে আমরা গেলাম গজপতি সেনের বাড়ি। ওর বাড়ি ধর্মতলার দিকে। ওখানে পৌঁছাতে আমাদের বেশ কিছুটা সময় বেশি লেগে গেল রাস্তার ট্রাফিকের জন্য। ব্যবসায়ী গজপতি সেনের বাড়ি সুবিশাল, দোতলা বাড়ি, বিশাল দালান আর সামনে সযত্নে লালিত একটা ফুলের বাগান। মূল বাড়িতে প্রবেশ করতেই বাড়ির মালি আমাদেরকে অপেক্ষা করতে বলে বাড়ির ভেতর থেকে কাউকে একটা ডাকতে গেল। কিছুক্ষণ পর যিনি ঘরের বাইরে এলেন তিনি একজন স্ত্রীলোক, বয়স আন্দাজ 50-এর ঘরে। পরনে সাদা শাড়ি, হাতে শাখাবলা বা সিঁথিতে সিঁদুর নেই, চোখে মুখে তখনও শোকের ছায়া। বুঝতে অসুবিধা হলো না ইনিই প্রয়াত গজপতি বাবুর স্ত্রী মাধবী। আমাদেরকে নমস্কার জানিয়ে উনি আমাদের ভিতরে আসতে বললেন। ওনার সাথে আমরা গেলাম ওই বাড়ির বৈঠকখানায়। সেখানে আমাদেরকে বসতে বলে উনি বেয়ারাকে চায়ের কথা বলতে গেলেন। মিনিট কয়েক পর উনি ফিরে এলে ব্যোমকেশই প্রথম জিজ্ঞাসাবাদ শুরু করলো। মাধবী দেবী, আপনার স্বামীর কি কোনো শত্রু ছিল? মানে এমন কেউ যে আপনার স্বামীকে এভাবে মারতে পারে বলে আপনি মনে করেন? উনি ব্যবসায়ী মানুষ ব্যোমকেশবাবু, ওনার শত্রুর অভাব ছিল না, কিন্তু ওনাকে তো বিষ দিয়ে মারা হয়েছে। বিষ দেবার কোনো পথ ছিল বলে তো আমার মনে হয় না। কেন আপনার এমন ধারণা হচ্ছে মাধবী দেবী? আমার স্বামী তো বাইরের খাবার খেতেন না একেবারেই। তাছাড়া বিড়ি সিগারেটও উনি খান না। তাহলে এই কথা শুনে ব্যোমকেশ কিছু একটা ভাবতে লাগলো, আর কিছু বলল না ওনাকে। মাধবী দেবী আবার নীরবতা ভঙ্গ করলেন। উনি বললেন, আমি জানি ব্যোমকেশবাবু, পুলিশ ওনার মৃত্যুকে সিরিয়াল কিলিংয়ের অংশ বলে ভাবছে। বড়বাবু আমায় সে কথা বলেছেন, কিন্তু গোপনীয়তা রক্ষা করতে আর কিছু জানাননি। তবে এটা বলেছেন যে ওকে নাকি অনেকটা নিকোটিন খাইয়ে হত্যা করা হয়েছে। কিন্তু তা কে খাওয়ালো আর কেনই বা খাওয়ালো কিছুই তো মাথায় আসছে না ব্যোমকেশবাবু। ওনার মুখে এই কথা শুনে আমিই বলে উঠলাম, আপনি অজিতের সান্যাল বলে কাউকে চেনেন দিদি? না তো অমরজিৎ বাবু, এ নামে তো কাউকে চিনি না। এরপর
আমি কিছু একটা বলতে যাব, তখনই আমাকে থামিয়ে ব্যোমকেশ বলে উঠল, মাধবী দেবী, একটু মনে করুন তো ভালো করে, আপনি পঞ্চানন মাস্টার বলে কাউকে চিনতেন বা তার নাম শুনেছিলেন? নামটা শুনে যেন ভদ্রমহিলা কিছুটা থতমত খেয়ে গেলেন। তারপরে একটু ভেবে নিয়ে বললেন, হ্যাঁ ব্যোমকেশবাবু, মনে হয় জানি লোকটাকে, কিন্তু এখন তো সে আর বেঁচে নেই। আমরা জানি মাধবী দেবী, আপনি ওনাকে নিয়ে কি কি জানেন এবং আপনার স্বামীর সঙ্গে ওনার কি সম্পর্ক ছিল তা আমাদের একটু খুলে বলুন প্লিজ। মহিলা একটু গুছিয়ে নিয়ে আবার বলতে শুরু করলেন, পঞ্চাননবাবু একজন অঙ্কের মাস্টার মশাই ছিলেন। তার সাথে আমার স্বামীর সম্পর্ক সেরকম কিছু ছিল না, তবে মাঝে মধ্যে উনি আমাদের বাড়ি আসতেন। এর কারণটা একটু অন্যরকম। আসলে আর্থিকভাবে উনি খুব একটা সচ্ছল ছিলেন না, তাই মাঝে মাঝে নিজের জিনিস বাঁধা দিয়ে আমার স্বামীর কাছ থেকে টাকা নিয়ে যেতেন। আচ্ছা বেশ, কিন্তু এই সম্পর্ক কি নষ্ট হয়ে গিয়েছিল কোনো কারণে? হ্যাঁ ব্যোমকেশবাবু, হয়েছিল। তা কি ছিল সেই কারণ? হ্যাঁ, আমার যতটা মনে পড়ছে তা আজ থেকে বছর 25 আগের কথা। একবার হঠাৎ ওই পাঁচু মাস্টার এলেন আমাদের বাড়িতে। চোখে তার জল, কাঁদতে কাঁদতে আমার স্বামীকে এসে জানান তার অনেকগুলো টাকার খুব দরকার। আমার স্বামীর কোনো আপত্তি ছিল না তাকে অর্থ দিতে, কিন্তু তখন ওনার কাছে বাধা দেবার নাকি কিছুই ছিল না, তাই আমার স্বামী ওকে অর্থ দেননি। সেই থেকেই সম্পর্কে ফাটল। বুঝলাম, কিন্তু উনি সেই অর্থ কেন চেয়েছিলেন তা কি আপনি জানেন মাধবী দেবী? ঠিক জানি না, বা তখন শুনে থাকলেও এখন মনে পড়ছে না ব্যোমকেশবাবু। তবে যেটুকু স্মৃতি ঘেঁটে বের করে আনতে পারছি তাতে করে উনি কোনো বিষয়ে উকিল ধরার জন্য টাকাটা চেয়েছিলেন, কিন্তু পরে উনি কেসে দোষী সাব্যস্ত হন আর জেলে তার মৃত্যু হয়। ঠিক আছে মাধবী দেবী, আপনি আমাদের খুব বড় এবং খুব গুরুত্বপূর্ণ কিছু তথ্য দিলেন, অনেক ধন্যবাদ আপনাকে। আজ আমরা উঠি। ব্যোমকেশবাবু, হ্যাঁ দিদি বলুন। কেসটার একটা কিনারা হলে আমাকে অনুগ্রহ করে জানাবেন ব্যোমকেশবাবু। কে খুনি তা হয়তো আমরা বুঝতে পেরেছি দিদি, কিন্তু এই মুহূর্তে আপনাকে তা জানাতে পারবো না। আর সত্যি বলতে খুনিকে আমি নিজেও চিনি না, তাই। সে ঠিক আছে ব্যোমকেশবাবু, আপনি তদন্ত মিটলে আমার বাড়ি আসবেন। এরপর সেখান থেকে বিদায় নিয়ে আমরা ওই পাড়ার চারিদিকটা একটু ঘুরে দেখতে লাগলাম, কারণ ব্যোমকেশ খুঁজছিল পাড়ার সেই ছেলের দলকে যারা গজপতি বাবুকে ডুবে যাওয়ার সময় জল থেকে তুলে এনেছিল। একটু জিজ্ঞাসা করতেই দলের একটি ছেলেকে পাওয়া গেল। তাকে ব্যোমকেশ সব কিছু খুঁটিয়ে খুঁটিয়ে জিজ্ঞেস করতে লাগলো। তার থেকে যে যে তথ্য জানা গেল তার মধ্যে একটা বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটাই আমি না হয় বলি। ছেলেটি জানালো যে গজপতিবাবু ওই পুকুরে আসার পূর্বে একটি নির্দিষ্ট দোকান থেকে পান খেতেন। যেদিন উনি জলে ডুবে গেলেন সেই দিন উনি আসার বেশ কিছুক্ষণ আগে থেকেই এক ব্যক্তি তার জন্য হাতে পান নিয়ে ওই পানের দোকানের পাশে অপেক্ষা করছিল। গজপতিবাবু এলে ওই লোকটি তার সাথে কথা বলা শুরু করে। কি বিষয়ে কথা হচ্ছিল তা অবশ্য ওই ছেলেটি জানে না। লোকটির পরনে ছিল একটা কালো রঙের শার্ট, মাথায় ছিল টুপি আর চোখে সানগ্লাস। কথা শেষ হলে ওই লোকটি গজপতিবাবুর হাতে একটি পান ধরিয়ে দেয়। গজপতিবাবু সেটি খেয়েছিলেন, তা ওই ছেলেটি দেখেছে। এরপর আর ব্যোমকেশ তাকে সেভাবে কিছু জিজ্ঞেস করলো না। পরে গাড়িতে মডেল তনিমার বাড়ি যাওয়ার পথে ব্যোমকেশ বলেছিল যে সে নিশ্চিত ওই পানের মধ্যেই নিকোটিনের যৌগ মিশিয়ে খুনি গজপতিবাবুকে হত্যা করেছে। তনিমার ঠিকানায় পৌঁছে দেখা গেল জায়গাটা কোনো বাড়ি নয়, বরং একটি ফ্ল্যাট। 3 নম্বর ঘরটি ছিল তনিমার ঘর। সেখানে কলিং বেল বাজাতে দরজা খুললেন তনিমার মা অনিমা দেবী। আমাদের জন্য চা করে এনে তিনি আমাদের সামনে বসলেন। তার চোখ মুখ ফ্যাকাশে, বোঝাই যাচ্ছে খুব মানসিক ও শারীরিক ধকল গেছে তার। ব্যোমকেশই প্রথম নীরবতা ভাঙল। আমি জানি অনিমা দেবী, এই সময় আপনাকে বিরক্ত করাটা আমাদের উচিত হচ্ছে না, কিন্তু আপনার থেকে কয়েকটি প্রয়োজনীয় তথ্য না জানলেও নয়। খুবই অল্প সময় নেব আপনার, অনুগ্রহ করে আমাদের সাহায্য করুন। আপনার মেয়ের মৃত্যু স্বাভাবিক নয়, তাকে খুন করা হয়েছে। কে করেছে তাও হয়তো আমি জানি, শুধু জানি না কিভাবে এবং কেন। এই দুটো উত্তর পেতেই আপনার সাহায্য আমাদের নিতে হবে। অনিমা দেবী অত্যন্ত ভাঙা ভাঙা গলায় বললেন,
বলুন, কি জানতে চান আপনি ব্যোমকেশবাবু? দিদি, আপনি কি অজিতেশ সান্যাল বা রথিন রায় অথবা পঞ্চানন মাস্টার বলে কাউকে চিনতেন বা চেনেন? নামগুলো শুনে ভদ্রমহিলা যেন কিছুটা শিউরে উঠলেন। তারপর ভয় জড়ানো গলায় বললেন, হ্যাঁ হ্যাঁ, আমি চিনি ব্যোমকেশবাবু, কিন্তু এদের সবারই তো মৃত্যু হয়েছে। পাঁচু মাস্টার মানে আপনি যাকে ওই পঞ্চানন বললেন, সে মারা গেছে বছর 25 আগে, আর বাকি দুজন চলে গেছেন এই হাল ফিলহালের মধ্যেই। হ্যাঁ, একদম ঠিক বলেছেন অনিমা দেবী। এবার বলুন, আপনার পরিবারের সঙ্গে কি ওদের কারো সম্পর্ক ছিল? আর যদি থেকে থাকে তাহলে সেটা ঠিক কি? অনিমা দেবী মাথায় হাত দিয়ে কিছুক্ষণ চুপ করে বসে রইলেন। আমি বুঝলাম উনি কিছু একটা ভাবছেন। মিনিট দুয়েক পরে তিনিই বলতে শুরু করলেন, ব্যোমকেশবাবু, তিনজনেই এক সূত্রে বাঁধা। প্রায় 25 বছর আগের একটা কলঙ্কময় ঘটনা, কিন্তু এ কথা আপনি কেন জানতে চাইছেন? আমার প্রয়োজন আছে তাই জানতে চাইছি অনিমা দেবী। আপনার মেয়ের মৃত্যুর সঙ্গে যুক্ত বলেই আমার এটা অনুমান। কি বলছেনটা কি ব্যোমকেশবাবু? আমার মেয়ের সাথে এদের সম্পর্কটা কি? সেই সম্পর্ক খুঁজে বের করতেই তো আপনার জবাবটা আমার চাই অনিমা দেবী। অনিমা দেবী আবার কিছুক্ষণ গুম মেরে বসে রইলেন। এরপর তিনি ভাঙা ভাঙা গলায় খুব ধীরে ধীরে যা বললেন সেটা আমি সংক্ষেপে তুলে ধরছি। আজ থেকে প্রায় বছর 25 পূর্বে অনিমা দেবীরা থাকতেন পঞ্চানন মাস্টারের বাড়ির কাছে। পঞ্চানন মাস্টার তার স্বামী অতনু বিশ্বাসের ভালো বন্ধু ছিলেন, কিন্তু একদিন হঠাৎ অজিতেশ সান্যাল পঞ্চানন মাস্টারের নাবালিকা মেয়েকে বিবাহ করার প্রস্তাব দেন এবং মাস্টার তাদের রাজি হননি। তারপর রাগের মাথায় শারীরিক এবং মানসিক নির্যাতন করে মাস্টার মশাইয়ের সেই মেয়েকে হত্যা করে অজিতেশ সান্যাল। এরপর যে বিষয়টা অনিমা দেবীর কথায় উঠে আসে সেটা আরও গুরুত্বপূর্ণ। অজিতেশ সান্যাল নিজের পক্ষে রথিন উকিলকে দাঁড় করিয়েছিলেন। প্রচুর টাকা খেয়ে এবং বিভিন্ন লোককে নানাভাবে টাকা খাইয়ে রথিন উকিল অজিতেশ সান্যালের পক্ষে মিথ্যা সাক্ষী জোগাড় করেন। এই মিথ্যা সাক্ষীর তালিকায় ছিলেন অতনু বিশ্বাস, অর্থাৎ অনিমা দেবীর স্বামী এবং তনিমার বাবা। অনিমা দেবী অতনুবাবুকে বহুবার এই খারাপ কাজ করতে নিষেধ করেছিলেন, কিন্তু তবুও বিপুল অর্থের লোভে রথিন উকিলের ফাঁদে পা দেন অতনু বিশ্বাস এবং ওই কেসের সাক্ষী হিসেবে তিনি বলেন যে নিজের চোখে পঞ্চানন মাস্টারকে দেখেছেন নাবালিকা মেয়েকে হত্যা করতে। এই মিথ্যে সাক্ষীর জোরেই জেল হয় পঞ্চানন মাস্টারের এবং রেহাই পেয়ে যান অপরাধী অজিতেশ সান্যাল। এই নিয়ে অতনুবাবুর সাথে স্ত্রী অনিমা দেবীর বহু বাগবিতণ্ডা হয়েছিল, কিন্তু এরপর সময়ের নিয়মে সবই স্বাভাবিক হয়ে যায়, আর তারপরেই জন্ম হয় তনিমার। তাই সব ভুলে গোটা পরিবার আবারও সুখে শান্তিতে জীবনযাপন করতে থাকে। সবটা শুনে ব্যোমকেশ বলল, অনিমা দেবী, আপনার স্বামী কি মারা গেছেন? হ্যাঁ ব্যোমকেশবাবু, ওই বছর 2 হলো। আপনি কি আমাদের বলতে পারেন যে আপনার মেয়ের কোনো নেশা ছিল কিনা? না ব্যোমকেশবাবু, সে কোনো নেশা করতো না, আমি সেই বিষয়ে নিশ্চিত। ঠিক আছে অনিমা দেবী, এই আপনার পক্ষ থেকে এইটুকু তথ্যই আমার জন্য যথেষ্ট। শুধু আর একটা সাহায্যই চাই আপনার থেকে। যেদিন তনিমার মৃত্যু হলো সেদিন যে ছবিঘর স্টুডিওতে গেল তা ছিল অরিত্র বলে এক ফটোগ্রাফারের আহ্বানে। আপনি কি এই ফটোগ্রাফারকে চিনতেন? না ব্যোমকেশবাবু, তনিমা বলেছিল যে এই ফটোগ্রাফার নবাগত, কিন্তু তার পাঠানো নমুনা ছবিগুলো তনিমার বেশ পছন্দ হয়, তাই সে রাজি হয়েছিল ফটোশুটে যেতে। আচ্ছা অনিমা দেবী, অনেক ধন্যবাদ। আজ আমরা উঠি, দরকার হলে আবার আসবো। আমার মেয়ের খুনি কি ধরা পড়বে ব্যোমকেশবাবু? সত্য খুঁজে বার করাই আমার কাজ অনিমা দেবী। আশা করি সেই কাজে এবারেও সফল হব। এরপর আমি আর ব্যোমকেশ ওখান থেকে বেরিয়ে বাড়ির দিকে রওনা দিলাম। পথে ব্যোমকেশকে বললাম, কি বুঝছো ভাইয়া, কেসটা যে পাকিয়ে খিচুড়ি হয়ে যাচ্ছে একেবারে। দেখো, আমি যা বুঝছি তাতে করে খুনি অত্যন্ত ধূর্ত। তার খুনের পরিকল্পনা রচিত হয়েছে বহুদিন ধরে। তার এমন বিভিন্ন ক্ষেত্রে চেনা জানা আছে যেখান থেকে সে সহজেই বিষের যোগান পেতে পারে। ছদ্মবেশ ধরতে সে পটু, আবার সাধারণ লোকের ভিড়ে সে মিশে যেতে পারে। আর এখন আমি প্রায় নিশ্চিত খুনি হলো পঞ্চানন মাস্টারের সেই হারিয়ে যাওয়া ছেলে। এরপর ব্যোমকেশ আর কিছু বলল না। বাড়ি ফিরে স্নান খাওয়া সেরে আমি সোজা গেলাম আমার ঘরে। কেন জানি না বড্ড ঘুম পাচ্ছে। ঘুম থেকে উঠে দেখলাম ব্যোমকেশ বাড়িতে নেই।
মুখ ধুয়ে বাইরে বেরিয়ে বসার ঘরে আসতেই বৌঠান আমার জন্য চা নিয়ে এলো। বৌঠানকে জিজ্ঞেস করলাম, বৌঠান, ব্যোমকেশ কোথায় গেছে জানো? কোনো একটা স্টুডিওতে গেছে মনে হয়, আর সেখান থেকে দাশবাবুর কাছে থানায় যাবে। প্রায় 1 ঘন্টা পর বন্ধুবর ঘরে ফিরল। ও ফ্রেশ হয়ে এসে বসতেই আমি ওকে জিজ্ঞেস করলাম, ইগো, কোনো খবর পেলে নাকি? মনের মধ্যে সব কথাগুলো আরেকবার সাজিয়ে নিয়েই যেন ব্যোমকেশ বলতে শুরু করলো। হ্যাঁ ভাইয়া, খবর পেয়েছি বই কি। স্টুডিওর যে কর্মচারীরা রয়েছে তাদের সঙ্গে কথা বলে জানতে পারলাম ফটোগ্রাফার অরিত্রবাবু ওই স্টুডিওতে এর আগে কখনো ঘর নেয়নি। সেই দিনই প্রথম, কিন্তু তনিমাকে ওরা চিনত। সঙ্গে এটাও জানতে পেরেছি যে তনিমা ওখানে পৌঁছানোর পূর্বেই অরিত্রবাবু এসে একজন কর্মচারীকে দিয়ে স্টুডিওর নির্বাচিত ঘরে 2 কাপ কফি আনিয়েছিলেন। সম্ভবত একটি ওনার ও আরেকটি তনিমার। অজিত, আমার ধারণা যে ওই কফিতেই নিকোটিনের বিষ মিশিয়ে তনিমাকে হত্যা করা হয়েছে। যদিও কর্মচারীরা বলল ফটোশুট শেষে তনিমা যখন স্টুডিও থেকে বেরিয়ে যাচ্ছিল তখন তার মধ্যে কোনো অস্বাভাবিকতা লক্ষ্য করেনি তারা। তনিমা বেরোনোর মিনিট 10-এর মধ্যেই অরিত্র নিজেই স্টুডিওতে চলে যায়। ওই স্টুডিওর রেজিস্টার খাতায় হরিত্রবাবুর কোনো ঠিকানা পাওনি? হ্যাঁ, ঠিকানা পেয়েছিলাম এবং সেটা আমি নিজে যাচাই করেছি। যথারীতি ঠিকানাটা সম্পূর্ণ নকল। এমনকি যে টেলিফোন নম্বরটা দেওয়া রয়েছে সেরকম কোনো টেলিফোন নম্বরের অস্তিত্বই নেই। আসলে আমরা কিছুই খুঁজে দেখতে সেভাবে বাকি রাখিনি। তাই আমাদের কাছে এখন স্পষ্ট হয়েছে খুনের মোটিভ, অর্থাৎ পঞ্চানন বাবুর জীবনের সেই ঘটনা। আর দ্বিতীয়ত যেটা স্পষ্ট হয়েছে সেটা হলো খুনের মাধ্যম, অর্থাৎ নিকোটিনের বিষ প্রয়োগের মাধ্যমে হত্যা। কিন্তু এরপরে এগোনোর জন্য যেটা দরকার সেটা হলো আরেকটা খুনের পরিকল্পনা। না হলে আমরা আসল খুনিকে হাতে নাতে ধরতে পারবো না। আমিও বিষয়টার গভীরতা আন্দাজ করে গম্ভীরভাবে বললাম, আচ্ছা ভাইয়া, দাসবাবু কি বললেন? দাসবাবুর দিকের সংবাদ আমাদের জন্য কিছুটা সুখকর। আজকে আরেকটি চিঠি এসেছে। সেই চিঠিটা এসেছে কুমোরটুলি থানায়। তাতে লেখা, পুলিশের ছুলে 18 ঘা, কিন্তু পুলিশকে ছুলে কত। এই কথার অর্থ কি ব্যোমকেশ? আমি যতটুকু বুঝতে পারছি তাতে করে খনির পরবর্তী লক্ষ্য কোনো একজন পুলিশ অফিসার। আর আমি কিছুটা নিশ্চিত এই পুলিশ অফিসার আর কেউ নন, বরং পঞ্চানন বাবুর মেয়ের কেসের দায়িত্বপ্রাপ্ত অফিসার। তাই জন্য আমি দাসবাবুকে খোঁজ নিতে বলেছি, পুরনো কেসের ফাইল ঘেটে বার করে দেখতে যে পুলিশ অফিসারের নাম কি এবং বর্তমানে তিনি কোথায় থাকেন। এই তথ্য পেলেও আমরা আগে থেকে ওনাকে সাবধান করে দিতে পারবো। বাহ, এ তো দারুণ ব্যাপার। তাহলে তো খুনিও হাতে নাতেই ধরা পড়বে। সেটাই তো হবার কথা অজিত। দেখা যাক এবার দাসবাবু কি সংবাদ দেন। সন্ধেবেলা আর ব্যোমকেশের সাথে কেস নিয়ে সেভাবে কথা হলো না। ও শুধু আমায় রাতের বেলা খাবার টেবিলে বসে বলল যে ওই পুলিশ অফিসারের খোঁজ পাওয়া গেছে যিনি দায়িত্বে ছিলেন ওই পাঁচু বাবুর মেয়ের কেসের। তার বাড়ি কুমোরটুলির দিকে। আমরা কাল সকাল 10টা নাগাদ সেখানেই রওনা হব। পরদিন সকাল ঠিক 10টা 15-তে আমরা বাড়ি থেকে বের হলাম। ট্যাক্সি করে কুমোরটুলি পৌঁছাতে সময় লাগলো প্রায় 45 মিনিট। ওখানে পৌঁছে আমরা একটু খোঁজ করতেই স্থানীয় লোকেরা দেখিয়ে দিলেন প্রাক্তন পুলিশকর্তা অশোক চন্দ্রের বাড়ি। বাড়িতে প্রবেশ করার পর বাড়ির চাকর সীতানাথ আমাদেরকে বসালো বৈঠকখানায়। সে এও জানালো যে বাড়ির বড় কর্তা অশোকবাবু খুব অসুস্থ, তার চিকিৎসা চলছে, এখনো ওনার ঘরেই রয়েছেন ডাক্তার। তাই অশোকবাবুর ছেলে সমরচন্দ্র আমাদের সাথে কথা বলতে আসছেন। বেয়ারা আমাদের চা নিমকি দিয়ে গেল। সেগুলো খেতে খেতেই আমাদের ঘরে উপস্থিত হলেন সমরচন্দ্র। ব্যোমকেশ তাকে সবটা খুলে বলল। সমরবাবু ব্যোমকেশের মুখে সব কথা শুনে অত্যন্ত আতঙ্কিত হয়ে পড়লেন। খুনির পরের লক্ষ্য যে তার পিতা অশোকচন্দ্র, সে কথা শুনেই তিনি আরো ভয় পেয়ে গেছেন। ব্যোমকেশ সমরবাবুকে উদ্দেশ্য করে বলল, আমি আপনার বাবার সঙ্গে একটু কথা বলতে চাই সমরবাবু, এটা খুব জরুরি। মানে ব্যোমকেশবাবু, আসলে বাবার শরীর এমনিতে খুবই খারাপ। ডাক্তারবাবু ওনাকে দেখতে এসেছেন। বলছিলাম যে ওনাকে কি বিব্রত না করলেই নয় ব্যোমকেশবাবু? আমি ওনাকে অযথা বিরক্ত করব না সমরবাবু, আপনি নিশ্চিন্তে থাকুন। আমার শুধু 2টো তথ্য জানা দরকার, আমি সেটুকু জেনেই চলে আসব। এরপর আর সমরবাবু কিছু বললেন না। ওনার পিছন পিছন আমরাও সিঁড়ি বেয়ে উঠতে লাগলাম অশোকবাবুর ঘরের দিকে। উঠতে উঠতে ব্যোমকেশ ওনাকে জিজ্ঞেস করলো, কোন ডাক্তারবাবুর অধীনে চিকিৎসাধীন রয়েছে আপনার বাবা? ডক্টর অরিন্দম গুপ্ত। আমাদের বাড়ি থেকে মাত্র 2-3 মিনিট দূরত্বেই থাকেন। এই মাস 4 হলো এসেছেন এখানে। শিয়ালদায় তার চেম্বার। আচ্ছা বেশ,
অশোকবাবুর ঘরে প্রবেশ করে আমি দেখলাম এক শীর্ণকায় বৃদ্ধ খাটে শুয়ে, পাশে একজন ডাক্তারবাবু নানান ওষুধ মেশাচ্ছেন একটা ছোট শিশিতে। প্রথমে আমাদেরকে ঘরে ঢুকতে দেখে ডাক্তার গুপ্ত কিছুটা চমকে উঠলেন, তারপর নিজেকে সামলে নিয়ে বললেন, আরে এই যে সত্যান্বেষী ব্যোমকেশ বক্সী, তা মশাইয়ের হঠাৎ এখানে আগমনের কারণ? ডাক্তারবাবু নমস্কার। আসলে আমাদের দরকার আপনার রোগীর সঙ্গে, খুব অল্প সময়ই নেব, কিন্তু কয়েকটা গুরুত্বপূর্ণ তথ্য জানা দরকার। বৃদ্ধ অশোকবাবু উঠে বসে দুর্বল কণ্ঠে বললেন, ব্যোমকেশ বাবু, আমার মৃত্যু আসন্ন। আমি খবর পেয়েছি অজিতেশ, রথিন আর গজপতিকেও মেরেছে। এবার আমার পালা। আরেকজন আছে অশোকবাবু, আপনাদের দলের লোক অতনু, তার মেয়ে তনিমাও গত সপ্তাহে খুন হয়েছে। বৃদ্ধ যেন আরো মুষড়ে পড়লেন। তারপর ব্যোমকেশ ওনাকে জিজ্ঞেস করলো, আপনি কি রথিন উকিলের প্রভাবেই কেসের তদন্তে পক্ষপাতী হয়ে উঠতে বাধ্য হন? হ্যাঁ ব্যোমকেশ বাবু, ঠিক ঠিক বলেছেন আপনি। আর আর এখন ওই ওই দর্শন, হ্যাঁ দর্শন সরকার, ওই আবার ফিরে এসেছে ওর বাপের প্রতি অবিচারের বদলা নিতে। আমার সময় ঘনিয়ে আসছে। আমি লক্ষ্য করলাম ডাক্তার গুপ্ত কিছুটা অপ্রস্তুত হয়ে পড়ছিলেন এইসব গোপনীয় বিষয় শুনতে শুনতে। দেখুন, খুনের ধরন অনুযায়ী চললে পরের খুন হতে চলেছে আগামী পরশু, তাই কাল সন্ধ্যে থেকেই আপনার বাড়িতে আমি কড়া পাহারা মোতায়েন করব। সাদা পোশাকে পুলিশ এখানেই উপস্থিত থাকবে, কোনোভাবেই অপরাধী আপনার বাড়িতে প্রবেশ করতে পারবে না। ঠিক আছে ব্যোমকেশ বাবু, আপনারা চেষ্টা করুন আমায় বাঁচানোর, কিন্তু মনে হয় না ওই দর্শন আমাকে ছাড়বে। ওর ওর সাথেও তো আমরা কম অনাচার করিনি। তা ঠিক অশোকবাবু, কিন্তু তাই বলে সে আইনকে নিজের হাতে নিতে পারে না, এর শাস্তিও পাবে। এরপর ডাক্তারের দিকে ফিরে ব্যোমকেশ বলল, ডাক্তারবাবু, আপনি এ বাড়িতে কতক্ষণ থাকেন? ব্যোমকেশের এই আকস্মিক প্রশ্নে ডাক্তার গুপ্ত একটু থতমত খেয়ে গেলেন। একটু গুছিয়ে নিয়ে বললেন, তা ধরুন সকালে এই 11টা থেকে 12টা, আর রাতে ওই 8টা থেকে 9টা। ঠিক আছে, আপনি আপনার নির্ধারিত সময়ে আসবেন এবং রোগীর চিকিৎসা করবেন। আর কোনো কথা হলো না। দেখলাম ডাক্তারবাবু অশোকবাবুর জন্য ওষুধ গুছিয়ে রাখছেন ও তাকে বলে দিচ্ছেন কোনটি কখন খেতে হবে সন্ধ্যাবেলায় উনি আসার আগে পর্যন্ত। এরপর সমরবাবুকে বিদায় জানিয়ে বেরোতেই যাব এমন সময় ব্যোমকেশ গেল চাকর সীতানাথের সাথে কী সব বলতে। বাড়ি ফিরতে প্রায় দুপুর 1টা বেজে গেল। বাড়ি ফিরে আমি স্নানে গেলাম। স্নানঘর থেকে শুনতে পেলাম ব্যোমকেশ দাসবাবুকে ফোন করে কী সব যেন বলছে। কি কথা হলো তা স্পষ্ট বুঝতে পারলাম না। দুপুরের খাওয়া দাওয়া সেরে আমি একটু বিছানায় শুয়ে গড়াতে লাগলাম। দেখলাম ব্যোমকেশ নিজের স্টাডিতে ঢুকে দরজা বন্ধ করে দিয়েছে। বুঝলাম এখন আর টিকিটিও দেখা যাবে না। বিকেলেও ও বিশ্ব একটা বেরোলো না, শুধু একবার দাসবাবুকে কিসব যেন নির্দেশ দিল ফোনে। আমি আমার বইয়ের দোকানের কাজে সন্ধ্যায় একবার বেরিয়েছিলাম, ফিরতে বেশ রাত হলো। ফিরে দেখলাম ব্যোমকেশ তখনও স্টাডিতে। পরদিন সকালে ঘুম ভাঙতে উঠে দেখলাম ব্যোমকেশ নেই। সে ফিরল সেই দুপুর পার করে। আমিও তাকে একাধিকবার জানতে চাইলাম যে সে কি করছে বা কি ভাবছে এই কেসটা নিয়ে, কিন্তু সে আর কোনো কথার জবাব দিল না, বারে বারে এড়িয়ে গেল। শুধু বলল আজকে রাত 8টা নাগাদ আমরা নাকি অশোকবাবুর বাড়ি যাব। কেন যাব, কি জন্যে যাব, সাথে পুলিশ থাকবে কি থাকবে না জানতে চাইলাম, কিন্তু কোনো কিছুরই উত্তর পেলাম না। সন্ধ্যা হতে আমরা বের হলাম। একটা ট্যাক্সি নিয়ে আমরা গেলাম কুমোরটুলি পার্কে। ব্যোমকেশ কেন যে ট্যাক্সিটা এখানে থামাতে বললো জানি না, আর মনে মনে ভীষণ রাগ হচ্ছিল, কারণ ও আমাকে কাল থেকে আর কিছুই ভেঙে বলছে না, হয় এড়িয়ে যাচ্ছে নয়তো হেয়ালি করছে। পার্কে বসে থাকতে থাকতে শুধু বেশ কয়েকটা সিগারেট ধ্বংস করা ছাড়া আর কিছুই হচ্ছিল না। ওই রাত 9টা 5 নাগাদ ব্যোমকেশ পার্কের পাশে একটা টেলিফোন বুথ থেকে কাকে বা কাদের জন্য ফোন করলো। তারপর আমার কাছে এসে বলল, চলো ভাইয়া, এবার যেতে হবে। 10 মিনিটের মধ্যে আমরা অশোকবাবুর বাড়ি পৌঁছালাম। সেখানে যেতেই হন্তদন্ত হয়ে বের হলেন সমরবাবু। সব ঠিকঠাক হয়েছে তো সমরবাবু? আগে হ্যাঁ ব্যোমকেশ বাবু, তা তো করেইছি, এবার আপনি এসে বাকিটা দেখুন।
আশা করি আর অল্প সময়ের মধ্যেই খুনি ধরা পড়বে। আমি তো অবাক, কিছুতেই বুঝতে পারছি না হচ্ছেটা কি। খুনি? কে খুনি? ব্যোমকেশ তাকে চিনল কেমন করে? আর খুন হবার কথা তো কালকে, তাহলে আজ এখন হচ্ছেটা কি? এইসব চিন্তা করছি তখনই বাড়িতে প্রবেশ করলেন সুদীপ্ত মুর্মু মহাশয়। এনাকে আমি চিনি, ইনি কলকাতা পুলিশের ফরেন্সিক বিভাগের সদস্য, কিন্তু ইনি এখানে কেন? তাকে দেখে ব্যোমকেশ বলল, আসুন সুদীপ্তবাবু, আসুন, চলুন উপরে চলুন আমার সঙ্গে। আমরা চারজন একসাথে অশোকবাবুর ঘরে গেলাম। দেখলাম ঘর খালি, অশোকবাবু আছেন পাশের ঘরে। ওই ঘরে ঢুকে ব্যোমকেশ বলল, এই যে সুদীপ্তবাবু, এই গ্লাস দুটো নিন। হ্যাঁ হ্যাঁ, এই যে এই দুটো। একটা গ্লাসের গায়ে কাগজ সাঁটিয়ে লেখা সকাল 6টা ও আরেকটিতে লেখা সকাল 8টা। আমার বিশ্বাস এই দুটোর মধ্যেই একটাতে আপনি নিকোটিনের অস্তিত্ব পাবেন। আগে তাৎক্ষণিক পরীক্ষা করুন, তারপর না হয় ভালো করে ল্যাব টেস্ট করা যাবে। ইতিমধ্যে দালানে রাখা টেলিফোনটা বেজে উঠল। ব্যোমকেশ সেটা রিসিভ করলো। ওর গলা শুনতে পেলাম। ও বলছে, হোয়াট? সুইসাইড? এই রে, বিষ খেলো? জীবন তো ধরা গেল না তাহলে। আফসোস দাসবাবু, কি আর করা যাবে। আপনারা যান, আমি রাতে থানায় যাচ্ছি। ব্যোমকেশ ঘরে ঢুকতেই আমি বললাম, কি হয়েছে ভাইয়া? কে ফোন করলো? দেখলাম ওর মুখ গম্ভীর ও বিষণ্ণ। আমার কথার জবাব দেবার পূর্বেই সুদীপ্তবাবু বলে উঠলেন, পারলাম না, আমি পারলাম না এই খুনিটাকে ধরতে। লোকটা যেমন ধরতো তেমন সাহসী। আরে আগে খুনিটাকে সেটা তো বলবে নাকি? এরপর ব্যোমকেশ যা বলল তা শুনে আমি অবাক, বিস্মিত ও চমকিত হয়ে গেলাম। ব্যোমকেশ মৃদু অথচ দৃঢ় কণ্ঠে বলল, উনি হলেন ডাক্তার গুপ্ত ওরফে দর্শন সরকার, কিন্তু ওনাকে ধরা গেল না। উনি আত্মহত্যা করেছেন, নিজের বিষে নিজেকেই হত্যা। পরদিন অর্থাৎ 4 তারিখ সকাল 10টা আমরা একত্রিত হয়েছি অশোকবাবুর বাড়িতে। আমরা বলছি কারণ এখানে উপস্থিত হয়েছি আমি, ব্যোমকেশ, দাসবাবু, মনোতর সান্যাল, সুজিত চক্রবর্তী, মীরা দেবী, মাধবী দেবী, অনিমা দেবী, সমরবাবু ও সর্বোপরি অশোকবাবু। হ্যাঁ, আজ এখন এখানেই ব্যোমকেশের সিরিয়াল কিলিং রহস্যের উদ্ঘাটন করবে। সবাই শুধু একটাই কথা জানি যে অপরাধী ডাক্তার গুপ্ত ওরফে দর্শন সরকার। সকলে এসে উপস্থিত হয়েছেন আমি আর ব্যোমকেশ পৌঁছাবার আগেই। সবার মুখে শোকের ছায়া। ব্যোমকেশ বলতে শুরু করলো, আমরা সকলে আজ এখানে কেন মিলিত হয়েছি সে কারণ কারোরই অজানা নয়। গণিতের মাস্টার পঞ্চানন সরকার একসময় তারই নাবালিকা মেয়ের উপর অকথ্য শারীরিক এবং মানসিক নির্যাতন করে তাকে হত্যা করেছিলেন অজিতেশ সান্যাল নামের এক প্রফেসর। সেই থেকেই এই ঘটনার সূত্রপাত। অর্থের জোরে ব্যারিস্টার রথিনবাবুকে নিয়োগ করে এই কেস থেকে অব্যাহতি পেয়ে যান তিনি। এই কাজে অজিতেশবাবু সাহায্য পান অতনু বিশ্বাস বলে এক ব্যক্তির। তিনি মিথ্যা সাক্ষী দিয়ে পাঁচু মাস্টারকেই ফাঁসিয়ে দেন এবং নিজের মেয়েকে হত্যার দায় শাস্তি হয় বাবা পাঁচু মাস্টারের। আর তাকে সাহায্য করেন তৎকালীন পুলিশ অফিসার অশোকবাবু। জেলের মধ্যেই মারা যান তিনি। তার স্ত্রীও গত হন স্বামী ও মেয়েকে হারানোর সঙ্গে। কিন্তু যার খবর আর কেউ রাখল না সে হলো পাঁচু মাস্টারের ছেলে দর্শন সরকার। সম্পূর্ণ অনাথ ছেলেটি হঠাৎ গৃহত্যাগী হলো। কোথায় গেল, বাঁচলো নাকি মরল তা কেউ জানে না। তাই এরপর আসি বর্তমান ঘটনায়। অগস্ট মাসের 7 তারিখ থেকে শুরু হয় খুনের একটি ভয়ানক খেলা। এমনই এক খেলা যেখানে প্রথমে বোঝাই যায়নি যে ব্যাপারগুলো খুনের। ঠিক 1 সপ্তাহ পরে ব্যবধানে 4 জন খুন। প্রাথমিকভাবে ব্যাপারটার গভীরতা আন্দাজ করতে পুলিশের একটু গাফিলতি হলেও পরে জানা যায় বিষয়টা সিরিয়াল কিলিং। কিন্তু এই খুনগুলোর সাধারণ সূত্র কি? আমি এই সূত্র খোঁজার কাজেই প্রথমে ময়দানে নামলাম। কিছুটা আভাস পাই আমার তরিৎ জ্যাঠার কাছ থেকে। তারপর সকলকে জিজ্ঞাসাবাদ করে বুঝতে পারি মৃতদের মধ্যে সাধারণ যোগাযোগ হলো পাঁচুবাবুর সেই মেয়ের ঘটনা। খুনি ছিল অতি চতুর, অতি সাবধানী আর অত্যন্ত নিষ্ঠুর ও ভয়ানক। অজিতেশবাবু ও রথিন উকিলকে সে হত্যা করে সিগারেটে নিকোটিন সালফেট নামক বিষাক্ত যৌগ মিশিয়ে। অজিতেশবাবুর দেহের পোস্টমর্টম হয়নি, সুতরাং তার মৃত্যুর পন্থাটা শুধু অনুমেয়। কিন্তু রথিনবাবুর মৃত্যু নিয়ে আমি নিশ্চিত।
আমি মাঝপথে ভাইয়াকে থামিয়ে দিয়ে বললাম, গজপতি বাবুকে দর্শন মারল কেন? হ্যাঁ, গজপতি সেন। একসময় পাঁচু মাস্টারের সঙ্গে বেশ ভালো সম্পর্ক ছিল তার, কিন্তু পাঁচুবাবুর বিপদের সময় তার পাশে দাঁড়ালেন না ব্যবসায়ী গজপতি বাবু। অর্থটাই তার কাছে বড় হয়ে উঠল। মেয়ের জন্য কেস লড়ার উকিল নিয়োগের অর্থ ছিল না পাঁচু মাস্টারে, তাই ধার চাইতে গেছিলেন গজপতি বাবুর কাছে, কিন্তু বাধা দেবার কিছু ছিল না তার কাছে। তাই তাকে অপমান করে খালি হাতেই ফিরিয়ে দেন গজপতি বাবু। এত বছর পর পিতার প্রতি হওয়া সেই অবিচারের প্রতিহিংসা চরিতার্থ করেছে ছেলে দর্শন। পানের মধ্যে বিষ মিশিয়ে হত্যা করে গজপতি সেনকে। তনিমার মৃত্যুটা ছিল খুব দুঃখদায়ক। তার পিতা অতনু সেন মারা গিয়েছিলেন আজ থেকে বছর 2 আগে। পিতার কুকর্মের ফল ভোগ করে মরতে হলো তরুণী মেয়ে তনিমা বিশ্বাসকে। তার গভীর মধ্যে খুব সম্ভবত বিষ মিশিয়ে রেখেছিল দর্শন। ফটোগ্রাফারের ছদ্মবেশে যেন তনিমার মৃত্যুকে ক্যামেরাবন্দি করেছিল সে। একের পর এক ছদ্মবেশ, একের পর এক নতুন খুনের পরিকল্পনা। এই পরিকল্পনা শুরু হয় প্রায় মাস 4-5 আগে। দর্শন গৃহত্যাগী হয়ে হারিয়ে যাওয়ার পর কোথায় গেছিল জানা নেই, তবে সে যে ডাক্তারি পাশ করেছে তার প্রমাণ রয়েছে। অর্থাৎ ডাক্তারের বেশটাই তার আসল বেশ, বাকি সব ছদ্মবেশ। সে তার প্রতিটা শিকারকে বেছে নেয় এবং তার অভ্যাসগুলোকে খুব গভীরভাবে পর্যবেক্ষণ করতে থাকে। যেমন অজিতেশ বাবুর হ্যাপি টু ইট রেস্তোরাঁয় নিয়মিত খাওয়া, কিংবা গজপতি সেনের পান খাবার অভ্যাস ইত্যাদি। এরই মধ্যে সে আর একটা কাজ চালিয়ে যেতে থাকে। দর্শনের পুনরাবির্ভাবের পর সে নতুন বাড়ি ভাড়া নেয় অশোকবাবুর বাড়ির কাছে। সে জানতো অশোকবাবুর শরীর ভালো নেই, তাই তার ডাক্তারের দরকার হবে, আর বাড়ির পাশে ডাক্তার থাকলে অন্য ডাক্তারকে অশোকবাবুর বাড়ির লোক ডাকবে না। সেটাই ছিল তার মোক্ষম চাল। এভাবেই বিশ্বাস অর্জন করেছিলেন তিনি। আর খুনগুলো করা শুরু করেছিলেন এমনই একটা দিনে যাতে করে শেষ খুনের তারিখ হয় আজ, অর্থাৎ সেপ্টেম্বর 4। হ্যাঁ, আজকের দিনেই অজিতেশ সান্যাল পাঁচু মাস্টারের মেয়েকে হত্যা করেন। পুলিশের কেস রিপোর্টে আমি সেই তারিখ পেয়েছি, আর অশোকবাবুই ছিলেন দর্শনের শেষ টার্গেট। আমি ব্যোমকেশকে আবার মাঝপথে থামিয়ে বললাম, কিন্তু ব্যোমকেশ, তুমি বুঝলে কি করে যে ওই ডাক্তার গুপ্তই আসলে দর্শন সরকার? প্রথমে আমিও কিছু ধরতে পারিনি, কিন্তু অশোকবাবুর বাড়ি এসে যখন সমরবাবুকে নিয়ে আমরা ওনার ঘরে ঢুকলাম, তখনই ডাক্তার আমাদেরকে দেখে ভূত দেখার মতো চমকে ওঠেন। সেটা আমার প্রথম খটকা। আর দ্বিতীয় খটকাটা ছিল ডাক্তারের পরিচিতি নিয়ে। আসলে আমি এর আগে কোনোদিন ওনার নাম শুনিনি। মাসচারেক শিয়ালদার দিকে চেম্বার করলেও কোনো না কোনো সময় তার নাম উঠে আসতই। দাসবাবুকে খোঁজ নিতে বলি। দাসবাবু জানান অনেক খুঁজেও ওরকম কোনো ডাক্তারের অস্তিত্ব তারা জানতে পারেননি। কিন্তু আমি নিজেও খোঁজ নিয়েছিলাম, আমিও কিছু পাইনি। আমার তৃতীয় খটকা ছিল হাতের লেখা। সেটাই আমাকে একরকম নিশ্চিত করে দেয় যে খুনি আসলে ডাক্তার গুপ্তই। অশোকবাবুর ওষুধের নাম এবং তার খাবার সময় লিখে দিয়ে যেতেন তিনি। সেখানকার হাতের লেখার সঙ্গে থানায় যে চিঠিগুলো খুনের আগে পাওয়া যেত সেগুলোর মিলন, তাই সন্দেহ দৃঢ় হলো। সমরবাবু ও চাকর সীতানাথকে বলে দিই যে ডাক্তারের দেওয়া কোনো ওষুধ আর ওনার বাবা অশোককে না খাওয়াতে। রাত 9টায় ফেরার আগে ডাক্তার 3টে ওষুধ লিখে যেতেন। একটা রাতে 11টায় খাওয়ার কথা, আর বাকি দুটো যথাক্রমে সকাল 6টা ও সকাল 8টায় খাওয়ার কথা। আমি নিশ্চিত ছিলাম যে ওষুধে বিষ দিয়েই অশোকবাবুকে হত্যা করবে ডাক্তার। তাই গতকাল রাতে ডাক্তার চলে যাওয়ার পরে আমি ফরেন্সিক দল নিয়ে ওষুধের গ্লাসগুলো পরীক্ষা করতেই তাতে ফল হয়, বিষের অস্তিত্ব মিলেছে তাতে। আমি প্রথম দিন এসে ডাক্তারকে এমনটাই বোঝানোর চেষ্টা করেছিলাম যে তাকে আমরা কোনোভাবেই সন্দেহ করি না, আর তার অবাধ প্রবেশ থাকবেই বাড়িতে রোগীকে দেখার জন্য। এটা আমার ফাঁদ ছিল। ডাক্তার ভাবতেই পারিনি যে পুলিশ তাকে ফলো করবে। এই বাড়ি থেকে উনি বের হওয়ার পরে দুর্ভাগ্যজনকভাবে পুলিশের হাতে গ্রেফতার হবার আগেই নিকোটিন সালফেটকে উনি আত্মহত্যা করেন। অশোকবাবুকে বাঁচাতে পারলেও খুনিকে আমি ধরতে পারলাম না। যদিও আমার বিচারে দর্শন খুনি, কিন্তু আমি তাকে দোষ দিতে পারি না। ছোটবেলায় তার উপর দিয়ে যে ঝড় বয়ে গেছে তা ভেবে আমারও গা শিউরে উঠেছিল। মৃত সকলের সঙ্গে অপরাধ করেছেন শুধু তনিমাকে ছাড়া। আমার কাজ এখানেই শেষ। চলো এবার আমরা উঠি। সকলকে নমস্কার জানিয়ে আমরা বিদায় নিলাম। দেখলাম সকলের মুখ থমথমে। দাসবাবু আমাকে আর ব্যোমকেশকে বাড়িতে নামিয়ে দিলেন। এই কেসটা অন্য কেসগুলোর থেকে বেশ কিছুটা আলাদা ছিল। যদিও অপরাধীকে
ব্যোমকেশ চিহ্নিত করতে পেরেছে, কিন্তু তবুও হাতে নাতে তাকে ধরতে পারেনি। তাই তার আফসোস। লেখক হয়ে তাই তো বলি, জীবন কখনো আমাদের লেখা মনমর্জি স্ক্রিপ্টে চলে না। তার প্লট টুইস্টই মানুষকে নতুন অভিজ্ঞতার সন্ধান দেয়, সেটা ভালো হোক বা মন্দ।